সমাজ বড় অদ্ভুত। এখানে একা হয়ে যাওয়া কোনো মেয়ের শোকের চেয়ে তার চরিত্রের বিচারটাই যেন চারপাশের মানুষের কাছে বেশি জরুরি হয়ে ওঠে। কিন্তু মিথ্যে অপবাদ আর মুখোশধারী ভদ্রলোকদের এই ভিড়ে আসল সত্যিটা কজনই বা দেখতে পায়। আজকের গল্প এমনই এক অন্ধকার পেরিয়ে আলোয় ফেরার গল্প, যেখানে সমাজের সমস্ত কুৎসাকে ধুয়ে দিয়ে নিঃশব্দে নেমে আসে এক পবিত্র পুষ্পবৃষ্টি। নমস্কার, আমি রীতি। আপনারা আজকে শুনবেন গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা পুষ্পবৃষ্টি। ফার্স্ট আওয়ারে অফিসের বরাদ্দ চা খেয়ে বাইরে সিগারেট টেনে এসে সবে কাজে মন দিয়েছে উপল। অংশু এসে বলল, উপলদা, গোড়াদার বউ এসেছে, সঙ্গে সেই ছেলেটাও। উপলের মেজাজটা খিঁচড়ে গেল। এই এক ঝামেলা হয়েছে কদিন ধরে। গুজগুজ ফিসফাস চলছে স্টাফেদের মধ্যে, একটা চাপা অসন্তোষ। গোড়ার বউয়ের ব্যাপারে একটা বিহিত এবার করতেই হবে। উপল যেহেতু ইউনিয়নের সেক্রেটারি, সিদ্ধান্ত নিতে হবে তাকেই। কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে অংশুর দিকে তাকায় উপল। দেখে শুধু অংশু নয়, ডিটিপি রুমের বাকি চারজনও তার দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিতে একটাই আবেদন, গোড়ার টাকা এইভাবে জলে ফেলে দেওয়া আটকাতেই হবে। চাকা লাগানো চেয়ার ঠেলে উপল উঠে পড়ে। নেতা হওয়ার হ্যাপা তো সামলাতেই হবে। অংশুকে বলে, দাঁড়া দেখছি, গুপ্তদা কি বলছে? কি আবার বলবে, তুমি যা ঠিক করবে তাই হবে, বলল অংশু। এ হলো পাম্প মারা কথা। সব বুঝেও কিছু করার থাকে না উপলের। প্রাইভেট এই প্রিন্টিং প্রেসের ইউনিয়ন তৈরি হয়েছে তার হাতেই। বছর 3 আগেও এখানকার কেউ ইউনিয়নের কথা ভাবতেই পারত না। স্টাফ ছিল 30 জন, চাকরি যাওয়ার ভয়ে সিঁটিয়ে থাকত দুবেলা। ঘর ছেড়ে বেরিয়ে আসে উপল। গুপ্তদা অ্যাকাউন্টসের হেড, বসে অফিসের শেষ মাথায়। মালিকের চেম্বারের পাশেই বসে। প্রুফরিডার আর্টিস্টদের ঘর পেরিয়ে করিডোরে পা রেখেই উপল থমকে যায়। একপাশের দেওয়াল কাচের, ওপারে পর্দা টানা। ইচ্ছে করলে পর্দার ফাঁক দিয়ে রিসেপশন এরিয়াটা দেখা যায়। একবার কি দেখবে ছেলেটাকে? গোড়ার বউয়ের সঙ্গে আজ নিয়ে 3 দিন এলো। উপল এখনও দেখেনি, ছুটিতে ছিল। স্টাফেরা বলছে বর মরতে না মরতেই একটা ছেলের সঙ্গে ঘুরছে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটের টাকাগুলো পেলেই বিয়ে করে ফেলবে। কি মেয়ে মাইরি! অংশু বলেছিল, টাকাটা যাতে সহজে না পায় তার ব্যবস্থা করো উপলদা, দেখি ছেলেটা কতদিন ঘোরে। কথাগুলো শোনার পর বিশেষ কোনো প্রতিক্রিয়া হয়নি উপলে। বলেছিল, বিয়েটা হলে তো ভালোই হয়, মেয়েটার জীবন নষ্ট হবে না। এই তো বছর 2 হলো বিয়ে হয়েছিল। তাতে ব্যানার্জিদা বলেছিল, বিয়েতে কে বারণ করেছে? বিয়ে করুক না, গোড়ার টাকায় ফুর্তি মারা চলবে না। অফিসে কি পরিশ্রমটাই না করতো গোড়া? কম বেশি আমরা সকলেই পরিশ্রম করি। ছেলেটা অসময়েই চলে গেল, বউটাও তাকে মনে রাখল না। 2 দিন যেতে না যেতেই একজনকে জুটিয়ে নিয়েছে। তা গোড়াকে যখন ভুলতে পেরেছে, ওর টাকাটাকেও এবার ভুলে যাক। ব্যানার্জিদার সঙ্গে সলিল যোগ করেছিল, আমি শিওর ছেলেটা গোড়ার টাকার লোভেই ওই বউটার সঙ্গে ভিড়েছে। রোজগারপাতি কিছু করে বলে তো মনে হয় না। ওই টাকা দিয়ে কোনো একটা বিজনেস ফেঁদে বউটাকে ফুটিয়ে দেবে। বয়সে গোড়ার বউয়ের থেকে ছোটই হবে ছেলেটা। উপল বলেছিল, আচ্ছা ছেলেটা তো রিলেটিভও হতে পারে, মানে বাপের বাড়ির কেউ। তা বয়স্ক কোনো আত্মীয় স্বজন ছিল না? ইয়ং একটা ছেলেকে নিয়ে ঘুরতে হবে। এই কথাটা যে কে বলেছিল উপলের আর মনে নেই। ব্যাপারটা নিয়ে সে আর বিশেষ ভাবেনি। গোড়া তার সহকর্মী ছিল, গভীর কোনো বন্ধুত্বও ছিল না। অ্যাক্সিডেন্টে গোড়ার মারা যাওয়াটা খুবই দুর্ভাগ্যের। তার পাওনা টাকা নমিনি সময় মতো পাচ্ছে কি না সেটা দেখা অবধি উপলের কাজ। তারপর সেই নমিনি, মানে এক্ষেত্রে গোড়ার বউ, সেই টাকা নিয়ে কি করবে সেই ব্যাপারে তো উপল মাথা ঘামাতে পারে না।
উপল এখনো বিয়ে করেনি। একজন স্ত্রীর স্বামীর প্রতি কতটা অনুগত থাকা উচিত, স্বামীর মৃত্যুর কতদিন পর তাকে ভুলে যাওয়া যেতে পারে, এই ব্যাপারে কোনো ধারণা উপলের নেই। এই মুহূর্তে করিডোরে দাঁড়িয়ে সাধারণ কৌতূহলে উপলের একবার গোরার বউ এবং তার সঙ্গীটিকে দেখতে ইচ্ছে করে। কাচের দেওয়ালের কাছে গিয়ে পর্দার ফাঁক দিয়ে খুঁজে নেয় দুজনকে। প্রথমেই বুকটা কেমন যেন খালি খালি লাগে উপলের। মাথা নিচু করে নিজেদের মধ্যেই কথা বলছে ওরা। গোরার বউয়ের পরিষ্কার সিঁথিটা বড্ড বেশি চোখে লাগছে। ছেলেটার বয়স সত্যি অল্প, একেবারে গা ঘেঁষে বসে আছে গোরার বউয়ের। দৃশ্যটায় গোরার না থাকাটাই সবচেয়ে বেশি প্রতিভাত হচ্ছে। উপল বিমর্ষ হয়ে পড়ে। মনে পড়ে স্বভাবলাজুক, পরিশ্রমী, ভুলের ভয়ে সদা সন্ত্রস্ত গোরাকে। বেচারার অস্তিত্ব এত তাড়াতাড়ি নিশ্চিহ্ন হয়ে গেল। কাচের দেওয়াল থেকে সরে এসে উপল অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যায়। উপল ঘরে ঢুকতেই কম্পিউটার থেকে চোখ ফেরায় গুপ্তদা। বলে, এই তো তোমার কথাই ভাবছিলাম। তা গোরার বউ তো এসেছে, স্টাফেরা কি বলছে শুনেছো তো? কি করা যায় এখন? প্রভিডেন্ট ফান্ডের ক্লেম সরকারের ঘরে পাঠিয়েছেন? এখনও পাঠায়নি, এদিকে তো ওরা ঘন ঘনই আসছে। ঘোরানো যাবে? না, ঘোরানোর কিছু নেই, মাস ছয়েক তো ইজিলি। এখন তুমি কি বলো? এটার উপরে নির্ভর করছে। ঘোরান দেখি। গুপ্তদাকে কথাগুলো বলে ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে উপল। বুঝতেই পারে গুপ্তদার ইচ্ছে বাকি স্টাফেদের মতোই। উপল ফের সিটে ফিরে এসেছে, কিন্তু কাজে মন বসছে না। গোরার স্মৃতি ঘুরে ফিরে আসছে মাথায়। একদিন হঠাৎ বিয়ের কার্ড নিয়ে হাজির হয়েছিল। উপলদা, আমার বিয়ে, এই যে কার্ড, এই কার্ডটায় অল স্টাফ লিখে নেমন্তন্ন করে দিলাম। সবাইকে এমনিতে মুখে বলেছি, তুমি তো সেক্রেটারি, কার্ডটা তোমার কাছেই থাক। যেও কিন্তু। সে কি রে, তোর বিয়ে? তুই তো আমার থেকে ছোট। তাতে কি হয়েছে? তোমার তো অনেক আগেই চাকরিতে ঢুকেছি। হ্যাঁ, তুমি বা বিয়ে করছো না কেন? এরপর তো তুমি বুড়ো হয়ে যাবে। গোরার পিছনে তখন আরও বেশ কয়েকজন স্টাফ জমা হয়েছে। নন্দী বলেছিল, উপলের টেস্ট অনেক উপরের দিকে, নায়ক নায়ক দেখতে তো। এদিকে চাকরি করে পাতি কোম্পানিতে, ঠিকঠাক নায়িকা জুটছে না আর কি। সলিল বলেছিল, ওর সুন্দরী বউ হয়ে তো আমাদের কোনো লাভ নেই, খাওয়া দাওয়াটা যেন জম্পেশ হয়, সেখানে ফাঁকি মারলে কিন্তু ছেড়ে দেবো না। কথাটাই বাকিরা হৈ হৈ করেই সমর্থন করেছিল। প্রসঙ্গ ছিল গোরার বিয়ে, কেন্দ্রে এসে পড়েছিল উপল। আত্মীয় বন্ধুরাও বিয়ের ব্যাপারে খোঁচায়। উপল কিন্তু বিয়ে করব না বলে পণ করে বসে নেই। সাংসারিক নানা কারণে বিয়েটা জাস্ট হয়ে ওঠেনি। উপলের গ্র্যাজুয়েশনের পরেই বাবা মারা গেলেন, তখনও বোনের বিয়ে বাকি। ভাইয়ের পড়াশোনা চলছে। ছাত্র হিসেবে ভাই লেখাপড়ায় বেশ ভালো। জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির কারণে দামি টিউশন ফি লাগছে তার পিছনে। স্কুল শিক্ষক বাবার পেনশনের টাকায় সংসার চালানো বেশ কষ্টকর। উপল এমএতে ভর্তি না হয়ে টিউশন পড়াতে শুরু করল। ভেবেছিল প্রাইভেটেই মাস্টার্সটা করবে, তা সে আর খোলো কই। এক ফাঁকে কম্পিউটারটা শিখেছিল, ঢুকে পড়ল চাকরিতে। বোনের বিয়েটা দিতে পেরেছে। ভাই এখন ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ার। কোথা দিয়ে যে সময় চলে গেছে টেরই পায়নি। মা ইদানিং বিয়ে বিয়ে করে খুব ক্ষেপে উঠেছে। মেয়ে দেখাশোনাও চলছে। এই তো আজই একটা মেয়ের সঙ্গে মিট করার কথা আছে উপলের। 34 বছরের জীবনে সাকুল্যে 3টে প্রেম এসেছিল, কোনোটাই দানা বাঁধেনি। গোরার বিয়েটা ছিল উপলের কাছে এক আশ্চর্য অভিজ্ঞতা। বৌভাত খেতে গিয়ে চমকে গিয়েছিল ওদের ঐশ্বর্য দেখে। 3 তলা চক মিলানো বাড়ি, বড় বড় ঘর, প্রচুর আলো, বিপুল খাওয়া দাওয়া। সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল গোরার বউ। দুর্দান্ত দেখতে, একগা গয়না পরে যেন জমিদার কন্যা। গোরা বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিল এই বলে, ভালো করে দেখে রাখো, এই হচ্ছে আমাদের আসল মালিক, ইউনিয়নের লিডার উপলদা।
এর ভরসাতেই রোজ অফিস যাই। গোড়ার বউ একটু বেশি ঝুঁকে নমস্কার জানিয়েছিল। তারপরেই গোড়াকে সাইডে টেনে নিয়ে গিয়ে বলেছিল উপল, হ্যাঁ রে, তোদের যে এত বড় বাড়ি কখনো বলিসনি তো। অধবদন হয়ে গোড়া বলেছিল, এ আর নিজের মুখে কি বলবো বলো উপলদা, এইসব অনুষ্ঠান উৎসবে লোকে জানতে পারে। তাছাড়া এই বাড়ির পিছনে তো আমার কোনো ক্যালি নেই, বাবার করা। ওপার বাংলা থেকে এসে নিজের পায়ে দাঁড়িয়েছে। ও, তা তোর বাবা করে কি? আমাদের আমাদের তো সোনার দোকান, এখন ওই টিম টিম করে চলে, যা ইনকাম ওই বন্ধকি কারবারে। তা গোড়া, মেয়েটাও কি বাবার দেখে দেওয়া নাকি প্রেম? আমার দ্বারা আর প্রেম হলো কই বলো। ওইটুকুতেই যা বোঝার বুঝে গিয়েছিল উপল। যে তেলচিটে মার্কা নামওয়ালা সহকর্মী গোড়ার গোটা নাম গোড়া চাঁদ, টাইটেল সাহা, হাইট মেরে কেটে 5-2-3, সিঁথি কেটে চুল আঁচড়ায়, নিয়মিত তেল দেয় চুলে, পোশাক মোস্ট অর্ডিনারি, এসবই তার বহিরঙ্গ মাত্র। কর্মীটির আর্থিক অবস্থা খুবই মজবুত, যার ভিত্তিতে এই বাড়িতে পা রেখেছে শালাঙ্কারা সুন্দরী। গোড়ার পেটে খুব বেশি বিদ্যে নেই। বউ যে গ্র্যাজুয়েট ফলাও করে বলেছে বৌভাতের দিনই। উপল যখন চাকরিতে ঢোকে, গোড়া তখন অফিসের পিয়ন। ক্রমে কাজ শিখে ডিটিপি সেকশনে আসে। গোড়ার সৌভাগ্যে খুশি হয়েছিল উপল। ছেলেটা দিব্যি ছোট থেকেই প্রাচুর্যের মধ্যে কাটাচ্ছে, যার 10% অর্জন করতে 2 পুরুষ লেগে যাচ্ছে উপলদের। বাবা যে সময় শিক্ষকতা করেছেন, স্কুলের মাইনে ভালো ছিল না। নীতিগতভাবে টিউশন পড়াতেন না বাবা। পিতার আদর্শের ঠেলা ভালো মতোই সহ্য করতে হয়েছে উপল সহ বাড়ির সবাইকেই। মা তো হামেশাই বাবাকে বলতো, তোমার এই নীতি ধুয়ে জল খেয়ে কি পেট ভরবে, না ছেলেমেয়েরা ঠিকমতো মানুষ হবে? বাবা এইসব কথায় কর্ণপাত করতো না, নিজের মতোই চলত। তবে নীতি শব্দটা উপলদের অভাবের সংসারে টনিকের মতন কাজ করত। উপলরা জানত সাধারণের থেকে তারা আলাদা, তাদের স্বভাব রুচি উঁচু পর্দায় বাঁধা। সেই কারণেই কিনা কে জানে উপলের 3 বার প্রেম নষ্ট হওয়াতে এতটুকু মনোকষ্ট হয়নি। 3 প্রেমিকাই ছিল রূপে গুণে নিতান্ত অ্যাভারেজ। গোড়ার যে এমন সুন্দরী বউ, তা দেখে মস্ত শিক্ষা হয়েছিল উপলের। বুঝেছিল রুচিবান একটা শূন্য গর্ভ ব্যাপার। সুন্দরী বউ পেতে গেলে অর্থই আসল কথা। তা যে পথেই আসুক, অর্থ অর্থই। তবে বউটি যদি ঝগড়াটে হয়, রূপের কোনো মানেই থাকে না। গোড়া বিয়ে করে সুখেই ছিল। বউয়ের ব্যাপারে কোনো নিন্দেবন্ধ তো করতে শোনা যায়নি। বিয়ের পর হপ্তাখানেক গোড়ার পিছনে লাগতো স্টাফেরা, নতুন বউকে জড়িয়ে নানা আদি রসাত্মক টিপ্পনি। অফিসের যে কেউ বিয়ে করলে এমনটা কটা দিন এইভাবেই কাটে। এইসব তো খেলো ব্যাপার, আর এই খেলো ব্যাপারে উপল কখনোই যোগ দেয় না। ঠাট্টা ইয়ার্কি হাসি মুখেই মেনে নিত গোড়া। দিন যেতে আলোচনা থেমে গেল। গোড়ার যে বিয়ে হয়েছে একসময় তো ভুলেই গিয়েছিল উপল। একদিন বাড়ি ফিরেছে, সলিলের ফোন। তাড়াতাড়ি চলে আয়, গোড়াকে ধাক্কা মেরেছে বাসে, চিত্তরঞ্জনে আছি। কি বলছিস রে, কন্ডিশন কেমন? একেবারেই ভালো নয়, চলে আয়। উপল ট্যাক্সি ধরে চলে এসেছিল হাসপাতালে। গোড়া তখনও বেঁচে। কোম্পানির মালিকও ছিলেন, বলেছিলেন নার্সিংহোমে শিফট করো, খরচ যা হবে কোম্পানি বেয়ার করবে। কিন্তু গোড়ার শিফট করার মতন অবস্থা ছিল না তো। গোটা মাথায় ব্যান্ডেজ, স্যালাইন, অক্সিজেন। সহকর্মীদের কাঁধের উপর দিয়ে উপল দেখেছিল গোড়ার স্যালাইনের সূঁচ বেঁধানো হাতটা নিথর থাকলেও হাতের আঙুলগুলো নড়ছে, যেভাবে কম্পিউটারের কিবোর্ডের ওপর আঙুল চলে। আচ্ছন্ন অবস্থায় বিড়বিড় করে কি যেন বলছে গোড়া। মুখের কাছে কান নিয়ে গেছে শম্ভু। অফিস বেয়ারা শম্ভু পরে বলেছিল, গোড়া নাকি তখন বলছিল, শম্ভু তাড়াতাড়ি ম্যাটার দে। এই বাক্যবন্ধটি ডিটিপি সেকশনের সকলেই বলে থাকে যখন বাড়ি যাওয়ার সময় হয়।
কিন্তু গোড়ার বাড়ি ফেরা হলো না। উপল পৌঁছনোর 1 ঘন্টার মধ্যেই মারা গেল। বাইরের থেকেও বেশি গোড়ার শরীরের ভিতরটাকে জখম করেছিল বাসটা। মৃত্যু চোখের সামনে একবারই দেখেছে উপল বাবার মৃত্যু। পরের বার দেখল তার চেয়ে বয়সে ছোট গোড়ার এইভাবে আকস্মিক চলে যাওয়া। সেদিন 2 ঘন্টা ওভারটাইম করে অফিস থেকে বেরিয়েছিল গোড়া। রোজকার মতোই রাস্তায় দাঁড়িয়ে চটি ছেড়ে ফুটপাথে শিব মন্দিরের উদ্দেশ্যে চোখ বুজে প্রণাম করছিল, আর বাসটা তখনই ধাক্কা মেরে চলে যায়। ওই রকম একটা নিবেদিত অমলিন মুহূর্তেও যে মৃত্যু মানুষকে রেহাই দেয় না, এটা ভাবতে ভাবতে ঘোরের মধ্যে চলে গিয়েছিল উপল। গোড়ার মরদেহ নিয়ে যাওয়া হলো ওদের পাইকপাড়ার বাড়িতে। সেখান থেকে শ্মশান ঘাট। গোটা যাত্রাপথে উপল উপস্থিত থাকলেও একটু বিচ্ছিন্ন হয়েছিল, কোনো কাজেই সক্রিয়ভাবে যোগদান করেনি। দূর থেকে দেখেছিল গোড়ার আত্মীয় স্বজনের কান্না, সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে গোড়ার বউয়ের অস্থির পরিতাপ বারবার আছড়ে পড়ছিল গোড়ার বুকে। তাকে ধরে রাখা যাচ্ছিল না, যেন সহমরণের ইতিহাস প্ররোচনা দিচ্ছিল ওকে। উপল গোড়া শ্রাদ্ধে যায়নি, এড়িয়ে গেছে শোকাবৃত পরিমণ্ডল। নাছোড় একটা বিষণ্ণতা অফিসের সকলকেই গ্রাস করেছিল বেশ কিছুদিন ধরে। ধীরে ধীরে সেটা ফিকে হচ্ছিল। এর মধ্যেই দেখা গেল সমস্ত সন্তাপ ধুয়ে মুছে গোড়ার বউ এসেছে স্বামীর পাওনাগণ্ডা বুঝে নিতে। সঙ্গে এক যুবক, সম্ভবত গোড়ার বউয়ের প্রেমিক, মানে যাকে সে বিয়ে করবে। যদিও এই সবই অনুমান, আর এ বিয়ে যদি করেই তাতে আপত্তিটাই বা কোথায়? সব কর্মীদের মতো উপলও কি চায় যে গোড়ার বউ বাকি জীবনটা স্বামী হারানোর শোক বুকে নিয়ে কাটাক? গোড়ার শেষ যাত্রায় ওর বউয়ের কান্নাকাটি দেখে ভিতর ভিতর কোথাও কি পরিতৃপ্ত হচ্ছিল উপলের পুরুষ সত্তা? বাইরে থেকে যাকে কষ্ট বলে ভ্রম হচ্ছিল। যখনই গোড়ার বউ শোক কাটিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করছে, সহ্য হচ্ছে না বাংলার কুসংস্কারাচ্ছন্ন ইতিহাসের শরিক উপলের। গুপ্তদাকে গিয়ে বলে এসেছে গোড়ার বউকে ঘোরাতে, পাওনাগণ্ডা যেন সহজে না পায়। যে শিক্ষা দীক্ষার মধ্যে বড় হয়েছে উপল, এই পরিপ্রেক্ষিতে কোনো কাজেই লাগেনি। মনটা আজ খুবই বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, বারবার ভুল হচ্ছে কাজে। গোড়ার বউকে ফেরানো তার উচিত হয়নি। ঘরে এলো আংশু, বলল, উপলদা, বাইরে গিয়ে একবার দেখে এসো। গুপ্তদা ঘুরিয়ে দেওয়ার পর গোড়াদার বউ আর ছেলেটা বসে সতীনাথের চায়ের দোকানে চা খাচ্ছে। দুজনের কি ঢলাঢলি! বউটার মায়েরই কোনো হুঁশ নেই, 1 মাসও হয়নি। আর ওদিকে সতীনাথের চায়ের দোকানেই তো, চায়ের দোকানের 20 ফিটের মধ্যেই তো পড়েছিল গোড়াদা। উপল কোনো উত্তর করল না। মনটা ক্রমশ বিস্বাদ হয়ে যাচ্ছে। মনের এই অবস্থা নিয়ে কি মায়ের দেখে দেওয়া মেয়েটার সঙ্গে মিট করা ঠিক হবে? ফোন করে আসতে মানা করে দেবে কি আজকে? পরের দিন সকালে কোকিলের ডাকে ঘুম ভাঙল উপলের। বসন্তের প্রথম কোকিল। মেজাজ ভালো হয়ে ওঠার কথা, কিন্তু হলো না। উপল লক্ষ্য করল কোকিলের ডাকের মধ্যে কেমন একটু বিনয়ের সঙ্গে উত্ত্যক্ত করার ভাব আছে। এটা আবিষ্কার করতে এত দিন লেগে গেল। এখনো কত কিছু যে বুঝতে বাকি। বিছানায় উঠে বসল উপল। মা পায়ের দিকের জানালার একটা পাল্লা খুলে রেখেছে। কদিন আগেও শীত ছিল, ওই জানালাটা বন্ধ থাকত। বাইরে সামান্য কুয়াশা মতন, গাছপালাও দেখা যাচ্ছে। বেহালার এই প্রান্তে এখনও কিছু একতলা বাড়ি সংলগ্ন বাগান, ফাঁকা জমি, খেলার মাঠ পড়ে আছে। কলকাতার প্রকৃতি যেন ঋতু পরিবর্তনের সময় এখানে ড্রেস চেঞ্জ করতে আসে। উপলের ছোটবেলায় এই এলাকাটা প্রায় গ্রাম ছিল। এখন পুকুরগুলো বেশিরভাগ উধাও হয়েছে। তবু যতটুকু যা আছে বসবাসের পক্ষে বেশ উপযুক্ত। এখানে বাড়ি করার জন্য বাবাকে মনে মনে অনেক ধন্যবাদ জানায় উপল। কোথাও থেকে এসে বাড়ি ঢোকাটা সত্যি একটা ঘরে ফেরার মতন।
বাইরের জগৎকে দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু কালকে তা হয়নি। অনেক এলোপাতারি চিন্তা নিয়েই বাড়ি ফিরেছিল উপল। ব্যগ্রকণ্ঠে মা জানতে চেয়েছিল, হ্যাঁ রে, গিয়েছিলি, দেখা হলো? হ্যাঁ, হয়েছে। কি হয়েছে, পছন্দ হয়নি? না, তা বলা যায় না, আবার হয়েছেও বলা যায় না, বলতে পারছি না। যা বাবা, সে আবার কি ধরনের কথা রে? এর মানেটা কি দাঁড়ালো? মানে পরে বুঝো তো, আপাতত চা জল দাও। বলে সোফায় গিয়ে গা ছেড়ে দিয়েছিল উপল। মায়ের সম্মান রক্ষার্থেই কাল মেয়েটির সঙ্গে দেখা করে সে। ওরকম তেতো মন নিয়ে যাওয়া একেবারেই ঠিক হয়নি। দামি কোনো হোটেলে দেখা করার কথা ছিল না। উপলের পে স্লিপের উপযুক্ত ধর্মতলার এক রেস্তোরাঁর সামনেই দাঁড়াতে বলা হয়েছিল। ফোনে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল উপল। মেয়েটিকে তখনও দেখেনি, মা ছবি দেখিয়েছিল শুধু। ছবির সঙ্গে মেয়েটির মিল খুবই সামান্য। রেস্টুরেন্টের সামনের ফুটপাতে গা ঢাকা দিয়ে তাঁতের শাড়ি পরা ঈষৎ অস্থির মেয়েটিকে দেখে উপল বাকিটা আন্দাজ করে নেয়। কাছে গিয়ে বলতে যাবে, আপনি? হ্যাঁ, আমি সুপর্ণা, চলুন। রেস্তোরাঁয় গিয়ে কোনো কেবিনে বসেনি উপল, ওপেন এরিয়াতেই টেবিল নেয়। সেটা ছিল আর একটা ভুল সিদ্ধান্ত। যথেষ্ট চালু দোকান, আশেপাশে হইচই, কথা কিছুতেই দানা বাঁধছিল না। উপল প্রায় কিছুই জিজ্ঞাসা করছে না দেখে সুপর্ণা লাজুক ভাব ছেড়ে ফেলে কথা বলে উদ্যোগী হয়। জিজ্ঞেস করে, আপনি সত্যি বিয়ের জন্য মেয়ে দেখতে কারোর বাড়ি যাননি? না, ব্যাপারটা আমার রুচি বিরুদ্ধ। আর কত মেয়েকে ডেকে পাঠিয়েছেন এরকম রেস্তোরাঁতে? আপনাকেই প্রথম। ছবি দেখে মনে হলো ডেকে পাঠানো যায়, তাই। উপলের এই কথার পরে খানিক সাহস দেখিয়েছিল সুপর্ণা। বলেছিল, আমি বিয়ের জন্য মেয়ে সিলেকশনের কথা বলছি না, মানে আগের জীবনের কথা জানতে চাইছি। ও, সে তো সকলেই যায় কলেজ লাইফে। সুপর্ণা এবার চলে যায় উপলের অফিস সংক্রান্ত খবরাখবরে। অফিস কোথায়, স্টাফ কতজন, কতদিনের কোম্পানি, ইত্যাদি ইত্যাদি। আসলে বুঝে নিতে চাইছিল চাকরির নিরাপত্তার ব্যাপারটা। একই সঙ্গে বলে নিল যে সে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, তাই নিয়েছে কিন্ডারগার্টেনের চাকরি। উপলও বাচ্চাদের পছন্দ করে কিনা জানতে চাইল। অনর্থক প্রশ্ন। যে কোনো সুস্থ মানুষই শিশুদের সাহচর্য পেতে ভালোবাসে। আসলে ওই প্রশ্নের আড়ালেই সুপর্ণা জানতে চেয়েছিল বিয়ের পর চাকরিটা বজায় রাখতে পারবে কিনা। উপলও কিছু বাঁধাগতের প্রশ্ন করে, মানে কোন ধরনের গান ভালোবাসেন, সিনেমা দেখার ঝোঁক আছে কিনা। সুপর্ণা বলে সে নাটক দেখতে বেশি পছন্দ করে। আলটিমেটলি কেউই কাউকে সেভাবে বুঝে উঠতে পারে না। খাবার শেষ হয়ে যায়, বিল নিয়ে আসে ওয়েটার, পেমেন্ট করে উঠে পড়ে উপল। আলাপে ইতিবাচক কিছু না পেয়ে সুপর্ণার মুখও তখন থমথমে। ট্যাক্সিতে ওঠার আগে উপলকে বলেছিল, আপনার মোবাইল নম্বর আমার কাছে আছে, ফোন করলে বিরক্ত হবেন না তো? না না, বিরক্ত হব কেন, আপনি ফোন করবেন। সুপর্ণা চলে যাবার পর হাঁফ ছেড়ে বাঁচে। এতক্ষণ ভীষণ অস্বস্তির মধ্যে কাটিয়েছে সে। সুপর্ণাকে দেখে কোনো ফিলিংস তার হচ্ছিল না। আর ভেবে অবাক লাগছিল, এরকম একটা গোটা মেয়ে, চেনা জানা নেই, দুদিন পর আমার সঙ্গে একই বিছানায় শোবে। আমি এখানে আসলে একটা সেক্সুয়াল কন্ট্রাক্ট করতে এসেছি। আবার কথাও মনে হচ্ছিল, সুপর্ণা তো গোড়ার বউয়ের মতন সুন্দরী নয়। বিয়ের পর আমি যদি তাড়াতাড়ি মরে যাই, বেচারি চট করে কোনো প্রেমিকও পাবে না। এইসব অবান্তর ভাবনার জন্য অফিসের পরিস্থিতি দায়ী। বুঝতে অসুবিধে হচ্ছিল না উপলের। সুপর্ণার সঙ্গে দেখা করাটা কাল এড়িয়ে গেলেই পারত। বাড়িতে ফিরে এসে মাকেও কনফিউজ করে দিয়েছে। বেচারি মা, বোনের বিয়ের পর সারাদিন বাড়িতে একা, কথা বলার কেউ নেই, ভাই থাকে হস্টেলে। বাবার সময় বাড়িটা থাকতো সরগরম। মা সেরকম আবহাওয়া আবার ফিরে পেতে চায়, চাওয়াটাই স্বাভাবিক।
কথাবার্তাই তো হচ্ছে যে কোনো বাড়ির প্রাণ স্পন্দন। বাড়িতে ফোন এলে মা কেমন ঝাঁপিয়ে গিয়ে ধরে, দুটো কথা বলার জন্য কি আকুলতা। ঠিকে কাজের মেয়েটা আসে মিনিট 20 জন্য, বকবক করে তার কান ঝালাপালা করে দেয় মা। কিরে, সেই থেকে যে উঠে বসে আছিস, মুখ ঠুক ধুবি না? চা দেবো তো। ঘরে ঢুকে এসে বলল মা। আর ওদিকে কোকিলটা একঘেয়ে ডেকেই যাচ্ছে। বিছানা থেকে নেমে আসে উপল। দাঁত মেজে বাইরের ঘরে সোফায় বসে উপল খবরের কাগজ ওল্টাচ্ছে। কত খবর, কত কিছু ঘটে যাচ্ছে কলকাতায়। পার্টি পলিটিক্স, খেলাধুলো, গান বাজনা। সাধারণ মানুষের খবর বলতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ট্যাক্সি ড্রাইভারের সততা, প্যাসেঞ্জারের ফেলে যাওয়া টাকা ভরা ব্যাগ ফেরত দেওয়া, বাস চাপা পড়ে মারা যাওয়ার খবর 4 লাইনের বেশি হয় না। বাসটা ভাঙচুর হলে ছবিসহ বিক্ষোভের খবর উঠে আসে ফ্রন্ট পেজে। গোড়াকে জখম করে যাওয়া বাসটার নম্বরও কেউ দেখেনি। কোন রুটের বাস সেটা আন্দাজ করা গেছে, খবরটা নামে কাগজে চোখে পড়েনি। আপাতত অনুল্লেখযোগ্য খবরের প্রতিক্রিয়া কত সুদূরপ্রসারী। সুপর্ণাকে পছন্দ না হওয়ার পিছনে হয়তো ওই কারণটাই জড়িয়ে আছে। টেবিলে চায়ের মগ রেখে উপলের হাতে বিস্কিট দিয়ে মা বসল পাশের সোফায়। বলল, ওদের তাহলে কি বলি বলতো? মগ তুলে চুমুক দিয়ে উপল বলল, বলে দাও, ভাবছি। ভাবছি আবার কি কথা রে? কতদিন অপেক্ষা করবে ওরা? চা খেতে খেতে খবরের কাগজে চোখ রেখে উপল বলে, অপেক্ষা করতে যাবে কেন? ওরা নিজেদের মতন পাত্র দেখুক। তা বলে ভাবছে তো আর বলা যায় না। সময় চাইছে, বলো না। ঠিক আছে, এটা তবু বলা যায়, কিন্তু মেয়েটার ব্যাপারে সমস্যাটা কোথায়? দেখতে ভালো লাগেনি নাকি কথাবার্তা সুবিধের নয়? উপল কোনো উত্তর না দিয়ে কাগজ পড়ার ভান করে যায়। একটু অপেক্ষা করে উঠে পড়ল মা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে অনুযোগের সুরে বলে গেল, একেবারে বাবার মতো হয়েছিস তুই। পেটের কথা মুখে আনার নাম নেই। আত্মীয় স্বজনরা প্রায়শই বাবার সঙ্গে তুলনা টানে উপলের। আচরণগত কিছু সাদৃশ্য থাকলেও থাকতে পারে, কিন্তু চরিত্রের সঙ্গে কোনো মিল নেই। বাবা সিদ্ধান্ত নিতেন খুব নিশ্চিত করে। নিজের বিশ্বাসের প্রতি ছিল প্রবল আস্থা। পার্টির সক্রিয় সদস্য ছিলেন। ক্ষমতার লোভ ছিল না। মানুষের সঙ্গে যোগাযোগ ছিল বড় ক্ষেত্র জুড়ে। উপলের সঙ্গে যার কোনো তুলনাই চলে না। অফিসের ইউনিয়ন সামলাতেই উপল হিমশিম খেয়ে যায়। দেওয়াল ঘড়িতে চোখ যায় উপলের। অফিসের জন্য এবার তৈরি হতে হবে। বাস থেকে নেমেই রাস্তা পার হয়ে অফিসের দিকে এগোচ্ছে উপল। দেখে গেটের কাছে অংশু দাঁড়িয়ে, পাশে একটা ছেলে। দুজনেই তাকিয়ে আছে উপলের আসার দিকে। মনে হচ্ছে উপলের সঙ্গে কোনো দরকার আছে ছেলেটার। অংশুকে ধরেছে, খুব চেনা চেনা লাগছে ছেলেটাকে। ওদের সামনে আসতেই অংশু বলল, গোড়াদার ভাই তোমার সঙ্গে কথা বলতে চায়। ছেলেটাকে এবার মেলাতে পারল উপল। গোড়ার বিয়েতে, হাসপাতালে, শেষ যাত্রায় একে দেখেছে। গোড়ার চেহারার সঙ্গে অবশ্য কোনো মিল নেই। ছেলেটা লম্বা, ফর্সা। উপল বলে, হ্যাঁ বলো, কি বলবে? গোড়ার ভাই করুণ মুখ করে দাঁড়িয়েছিল। সেটা এক পরত বাড়িয়ে বলে, দাদার টাকার জন্য বৌদি শুনলাম খুব যাতায়াত করছে। উপল সতর্ক হয়। ছেলেটা কী ধান্দায় এসেছে বোঝা যাচ্ছে না। বলল, হ্যাঁ আসছে তো, আর সেটাই তো স্বাভাবিক। বৌদি কিন্তু এখন আর আমাদের সঙ্গে থাকে না দাদা। তাতে টাকা পাওয়া আটকাবে না। দাদার কাজ টাজ মিটে যাওয়ার পর আমরা অফিসে ডেথ সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র জমা দিলাম, আর বৌদি সমস্ত গয়নাগাটি নিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠল। আমরা যেগুলো দিয়েছি সেইগুলোও নিয়ে গেছে। এবার দাদার টাকাটাও নেবে। কদিন ঘর করলো বলুন তো? তাতে আর কি করা যাবে, আইন মতোই তো কাজ হবে। গয়নাগাটির ব্যাপারে অবশ্য আমাদের কিছু বলার নেই। উপলের ঠিকমতো সাড়া পাচ্ছে না দেখে গোড়ার ভাই একটু বুঝি অসহিষ্ণু হয়ে পড়ল।
বলল, চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেও আপনারা চুপ করে থাকবেন? অংশুদার থেকে তো শুনেছেন বৌদির একটা রিলেশন আছে, ওটা বিয়ের আগেই ছিল। এই নিয়ে দাদার সঙ্গে কম অশান্তি হয়নি। ভীষণ মন খারাপের মধ্যে থাকতো দাদা, অন্যমনস্ক ছিল বলেই এত বড় অ্যাক্সিডেন্টটা হলো তো। কথাগুলো যুক্তির মতো শুনতে লাগলেও আবেগটাই বেশি। প্রকৃত কারণ বোঝা মুশকিল। উপল কি বলবে ঠিক করতে পারছে না। গোড়ার ভাই ফের বলে ওঠে, দাদা মারা যাওয়ার পর বাবা মায়ের শরীর খুব ভেঙে গেছে। বৌদি যা কাণ্ড করছে তাতে তো অবস্থা আরও খারাপ। বৌদি যখন আমাদের বাড়িতে থাকছে না, আবার বিয়ে করবে, তা দাদা টাকাটা তো ন্যায্য তো বাবারই প্রাপ্য, তাই না? বাবা বলছে ওই টাকা আমরা আশ্রমে দান করে দেব, তবু ওই মেয়েকে দেব না। উপলের এইসব কথার মধ্যে থাকতে ভালো লাগছে না। গোড়া এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ওর টাকাটাই এখন প্রধান বিষয়। উপল বলল, দেখো ভাই, আমরা কটা দিন তোমার বৌদিকে ঘোরাতে পারি, তার বেশি কিন্তু নয়। তোমার বৌদি যদি এখন দুম করে বিয়ে করে না বসে, ক্লেম সে আইনানুযায়ী পাবেই। আর যদি কালই লেবার কোর্টে যায়, 1 সপ্তাহের মধ্যে সুরসুর করে টাকা বার করে দেবে কোম্পানি। আমাদের মালিক কোর্ট কাছারির ঝামেলায় বড় একটা যেতে চায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেই জন্যই তো আপনাদের কাছে আসা। কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, দেখছি বলে উপল এগিয়েছে অফিসের দরজার দিকে। কাজের টেবিলে 1 ঘন্টাও কাটেনি, সলিল এসে দাঁড়ালো পাশে। বলল, আরে অংশু বলল তুই নাকি গোড়ার টাকার ব্যাপারে একটু বেসুরো গাইছিস। কিবোর্ডে আঙুল থেমে যায় উপলের। বুঝতে পারে গোড়ার ইস্যুটা ভীষণ স্পর্শকাতর হয়ে উঠেছে। কলিগরা কিছুতেই মেনে নিতে পারছে না টাকাটা গোড়ার বউ পাক। উপল বলল, না না, বেসুরো নয় তো, একটু সেফ খেললাম। টাকা আটকানোর ক্ষমতা যখন আমাদের নেই, আমরা মিছিমিছি দায় নিতে যাব কেন? সলিল খানিকটা কনভিন্স হলো। বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক, তবে তুই নাকি কী সব কোর্ট ফোর্টের কথা তুলেছিস। হ্যাঁ বলেছি, সবটাই ওদের জেনে রাখা ভালো। কোর্ট কাছারিতে ওরাও কিন্তু কম যায় না। ছেলের বউ চরিত্রহীন বলে কেস ঠুকে দিতে পারে। ইনজাংশন বার করলে ওই টাকাও জীবনে পাবে না। আর তাছাড়া বউটার কেস ফেস লড়ার ক্ষমতা নেই, খুবই গরিব ঘরের মেয়ে। খানিক বিরক্ত গলায় উপল বলল, আচ্ছা আমরা এসব ভেবে কি করব? এগুলো কি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে? ওরা যা ভালো বোঝে করুক না। সলিল চুপ করে গেল, কিন্তু পাশ থেকে গেল না। বলে উঠল, আমাদের কিন্তু একটা পক্ষ নেওয়া উচিত। গোড়ার বউয়ের অন্যায় কাজটা মেনে নেওয়া যায় না। তুই তো বিয়ে করিসনি, বিষয়টা ঠিক ফিল করবি না। সলিল এবার সরে গেল। কলিগদের অনুধাবন করতে মোটেই কোনো অসুবিধে হচ্ছে না উপলের। ওরা সকলেই নিজের বউয়ের জায়গায় গোড়ার বউকে বসাচ্ছে। শরীরহীন স্বামীর প্রতি কেন অনুগত থাকবে না স্ত্রী? শোধ নিচ্ছে তারই। সহকর্মীদের কে বোঝাবে? কাউকে ভুলে যাওয়ার পিছনে অর্ধেকটা যাকে ভুলে যাওয়া হচ্ছে সেও দায়ী। মনে রাখার মতন কিছুই সে করে উঠতে পারেনি। আর প্রেম কোনো অবস্থাতেই অন্যায় নয়। গোড়া বেঁচে থাকতে অথবা মৃত্যুর পর কারোর প্রেমে পড়তেই পারে ওর বউ, এতে তো দোষের কিছু নেই। কিন্তু প্রেমটা লুকিয়ে গিয়ে বিয়ে করাটা উচিত হয়নি। অবিচার করা হয়েছে প্রেমিক এবং গোড়ার প্রতি। শোকাহত শ্বশুর শাশুড়িকে ফেলে ওভাবে বাপের বাড়ি চলে যাওয়াটাও ঠিক হয়নি। তবে গয়না সঙ্গে নিতেই পারে, কেননা সেগুলো তারই। উপল এখন কোন পক্ষ নেবে ভেবে উঠতে পারল না। এই সময় বাবার কথা মনে পড়ে। কী সিদ্ধান্ত নিতেন জানতে ইচ্ছে হয়। বাবা একটা কথা প্রায়শই বলতেন, যে সমস্যা আয়ত্তের বাইরে চলে গেছে তাকে সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত। সে আপনি সমাধানের পথ বার করে নেবে। বাবার উপদেশ শিরোধার্য করে আপাতত যে লেখাটা কম্পোজ করছে উপল, তারই বিষয়বস্তুতে সে ঢুকে যায়। কিছু কিছু সমস্যা আছে অনেকটা বেড়া বেড়ালের মতো, যেখানেই ছেড়ে দিয়ে এসো ঠিক বাড়ি ফিরে আসবে। গোড়ার ব্যাপারটাও তাই। 1 সপ্তাহ পর গোড়ার বউ অফিসে এসেছে। ছেলেটিও আবার সঙ্গে এসেছে।
খবরটা উপলকে দিয়েছে সলিল। উপল শুধু শুনে গেছে, কিবোর্ডে হাত থামায়নি। কিন্তু নিস্তার আর মিলল কই। অংশু এসে বলল, উপলদা, গোড়াদার বউ তোমার সঙ্গে দেখা করতে চাইছে। আমার সঙ্গে? কেন? কথা তো যা বলার গুপ্তদা বলবে। অংশু বলল, গুপ্তদা যেমন ঘোরানোর ঘুরিয়ে দিয়েছে। আমি বাইরে সিগারেট টানছিলাম, আমার কাছে এসে বলল তোমাকে ডেকে দিতে। ওফ, বললি না কেন? অফিসে আসেনি আজকে। ফেঁসে যেতে পারতাম। গুপ্তদার কাছে হয়তো খবর নিয়ে রেখেছে তুমি আছো। উপল চেয়ার ছেড়ে উঠে পড়ল। এড়ানোর রাস্তা নেই। অংশু উপদেশ দেয়, শোনো, একদম স্ট্রিক্ট থাকবে, কান্নাকাটিতে কিন্তু বলবে না। এইসব মেয়েরা সব পারে। এখানে কেঁদে কেটে দেখবে ধর্মতলায় গিয়ে ম্যাটিনি শোয়ে ছেলেটার সঙ্গে সিনেমা দেখছে। অংশু এখনো বিয়ে করেনি। করলে ওর বউয়ের কপালে যে কী দুঃখ আছে সেটা এখনই বেশ টের পাওয়া যায়। অফিসের সুইং ডোর ঠেলে বাইরে এলো উপল। ঝলমলে রোদ, গোড়ার বউয়ের চোখ কুঁচকে গেছে, তাকিয়ে আছে উপলের দিকে। পাশে শিখণ্ডীর মতো দাঁড়িয়ে আছে ছেলেটা। উপল ওদের সামনে যায়, গোড়ার বউকে বলল, হ্যাঁ বলুন। কিছু মনে করবেন না, আপনাকেই ডাকতে হলো। অফিস থেকে আমাকে এত ঘোরাচ্ছে কেন বলুন তো? এই প্রথম গোড়ার বউয়ের কণ্ঠস্বর শুনল উপল। বেশ ভালো। মুখটা গম্ভীর রেখে উপল বলল, আসলে এইসব কাজে একটু দেরি হয় তো। ও কিন্তু বলতো, আপনাদের কোম্পানি প্রাইভেট হলে কি হবে, টাকা পয়সার ব্যাপারে জেনুইন। গুপ্তদার সঙ্গে কথা বলে তো সেরকমটা মনে হচ্ছে না। উনি তো নানা রকম ফ্যাঁকড়া তুলছেন। উপল চুপ করে থাকে, কি বলবে বুঝতে পারে না। গোড়ার বউ ফের বলে, আপনার কথা ও খুব বলতো জানেন, খুব শ্রদ্ধা করতো আপনাকে। বলতো আপনি থাকতে ওর চাকরি কোনোদিনও যাবে না। ও তো নিজেই রইল না। টাকাটা যেন পাই, কাইন্ডলি একটু দেখবেন। খুবই বিব্রত বোধ করছে উপল। সবচেয়ে অস্বস্তি হচ্ছে গোড়ার বউয়ের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার জন্য। কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে উপলের দিকে, চাউনিতে সন্দিগ্ধতার ছায়া। উপল ছেলেটির চোখে চোখ রাখে, সঙ্গে সঙ্গে সে মাথা নামিয়ে নেয়। উপল কিন্তু তাকিয়েই থাকে। গোড়ার বউ মানেটা ধরতে পারে। ছেলেটাকে বলে, রঞ্জু তুই যা তো, বাস স্টপে গিয়ে দাঁড়া, আমি আসছি। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে গিয়ে হাঁটা দেয় ছেলেটা। তুই সম্বোধনটা কি উপলকে শোনানোর জন্য? গোড়ার বউ হয়তো বোঝালো ছেলেটা ভাই গোত্রীয়। সে যাই হোক, উপল এবার জরুরি দরকারটা বলে, আপনার সঙ্গে একটু আলাদা কথা বলতে পারলেই ভালো হয়, অফিসের সামনে হবে না। গোড়ার বউ চট করে মুঠো থেকে বার করে সেলফোন, বলে, আপনার নাম্বারটা বলুন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। উপল নিজের নাম্বারটা বলে। সেভ করে নিয়ে গোড়ার বউ বলে, চলি তাহলে। গুপ্তদা বলেছেন সামনের মাসে আবার আসতে। আপনার সঙ্গে কথা বলে তবেই আসব। রোজ এভাবে ঘুরে যেতে ভালো লাগছে না। গোড়ার বউ চলে যাচ্ছে। কেন জানি উপলের মনে হচ্ছে মেয়েটি গোড়ার বউ ছিল না। সেলফোন যখন বার করল, দেখা গেল হাতে একগাছি চুড়ি, গলায় কিচ্ছু নেই, কানেও না, টিপও পড়েনি। বৌভাতের দিন দেখা শালাঙ্কারা সেই বউটির সঙ্গে এর কোনোই মিল নেই। গোড়া না থাকার শোক বিষাদও লেগে নেই চেহারায়। এ যেন আনকোড়া একটি মেয়ে, জীবনযুদ্ধে সবে পা রাখতে চলেছে। বয়সটাও আগের চেয়ে অনেক কম লাগছে। বোঝার উপায় নেই, এত বড় একটা ঘটনা ঘটে গেছে ওর জীবনে, তা বোঝার উপায় নেই। বন্যা, ভূমিকম্পে ছিন্ন ভিন্ন জনপদ যেমন দুর্যোগের স্মৃতি মুছে দ্রুত ফিরে যায় পুরনো ছন্দে, এই মেয়েটির বেলায় হয়েছে তাই। ভালোই হয়েছে, ধ্বংসচিহ্ন নিয়ে বাঁচার তো কোনো অর্থই হয় না। উপল ফিরে এসেছে নিজের সেকশনে। চেয়ারে বসতে যাবে, সলিল কাজ করতে করতে বলে উঠল, কিরে, তোর ফোন নাম্বার দিলি নাকি ওকে? উপলের মাথা গরম হতে থাকে। কী পরিমাণে গোয়েন্দাগিরি চালাচ্ছে কলিগরা। নিজেকে সংযত রেখে বলল, হ্যাঁ দিলাম, চাইলো। না দিলেই বুদ্ধিমানের কাজ করতিস। এবার অফিসে না আসা তাকে ফোন করে করে বিরক্ত করবে।
ঠিক আছে, করুক না, আমি বুঝে নেব। উপল জানে তার কথাটা এই ঘরের কারোরই পছন্দ হলো না। গোড়ার ব্যাপারটাতে স্টাফেদের থেকে সে স্পষ্টই একা হয়ে গেল। ছুটি হতে আর আধ ঘন্টাও বাকি নেই। উপলের মোবাইলে ফোন এলো। হ্যালো বলার পর উপরের মহিলা কণ্ঠ বলল, কোথায় আছেন এখন? গলাটা চিনতে পারে না উপল। কে বলছেন বলতে খারাপ লাগছে, খুবই নিশ্চিত হয়ে মেয়েটা ফোন করেছে। উপলের নীরবতার মানে বুঝে নিয়ে ওই প্রান্তে বলে, বাবা, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? না মানে আমি তো কাজের মধ্যে আছি একটু। তার মানে অফিসে আছেন, তাই তো? ফ্রি হচ্ছেন কটায়? একটু পরেই। দেখা করা যায় আগের দিনের রেস্তোরাঁয়? এইবার উপল চিনতে পেরে বলে ওঠে, ও সুপর্ণা। যাক, তবু চিনতে পেরেছেন। হেয়ালি করে দেখছিলাম পারেন কি না। লিস্টে তার মানে অন্য নাম যোগ হয়নি? না, হয়নি। আপনি ওখানেই চলে আসুন, আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি। থ্যাংক ইউ বলে ফোন অফ করে দেয় সুপর্ণা। উপলের মাথাটা অনেকক্ষণ পর বেশ নির্ভার লাগে। গোড়ার বউকে নিয়ে সলিলের সঙ্গে কথা কাটাকাটির পর সে সারাক্ষণ অফিসে গুম মেরেই ছিল। অফিসের পর সুপর্ণার সঙ্গে 1 ঘন্টা রেস্তোরাঁয় কাটিয়ে পাড়ায় একটু আড্ডা মেরে বাড়ি ফিরেছে উপল। এখন মুড়ি খেতে খেতে টিভির নিউজ চ্যানেল দেখছে। ভাবছে মাকে বলবে কি না সুপর্ণার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা। মা জানে না এই অ্যাপোর কথা। সুপর্ণা নিজের উদ্যোগেই ফোন করেছিল উপলকে, কিন্তু মিটিংয়ে লাভের লাভ কিছু হয়নি। সময়টা মন্দ কাটেনি, এই যা। দেখা হওয়ার ঘটনাটা মাকে না বলাই বোধহয় ভালো। প্রত্যাশা করে বসবে বিয়ের ব্যাপারে। উপলের মুড়ি খাওয়া শেষ। 2 মগ চা নিয়ে ঘরে ঢুকল মা। উপলের জন্য টেবিলে রেখে নিজেরটা নিয়ে বসল সোফায়। তারপরেই যে কথাটা বলল, উপল চমকে উঠল। ওদের বাড়িতে আজ না করে দিলাম। মানে কখন? তুই অফিসে বেরিয়ে যাওয়ার পর। আমি তো বলে দিলাম যে আপনারা পাত্র দেখুন। আমার ছেলে কবে বিয়ে করবে ডিসিশন নিতে পারছে না। উপল পুরোপুরি বনে গেছে। মা সকালে না জানিয়ে দিয়েছে, অথচ বিকেলে সুপর্ণা ফোন করে উপলকে ডেকে নিল। ও কি জানে না মায়ের ফোনের কথা? নিশ্চয়ই জানে, বাড়ির লোকের কাছে শুনেছে হয়তো। প্রত্যাখ্যানটা সহ্য হয়নি। দেখা করতে চেয়েছে উপলের সঙ্গে। উপল যদি মিট করতে না চাইতো, সুপর্ণা হয়তো জিজ্ঞেস করত তাকে পছন্দ না করার কারণ। উপল দেখা করাতে সুপর্ণা ধরেই নিল না বলছে মা, উপল নয়। তাই আজকের কথাবার্তায় সুপর্ণা একবারও জিজ্ঞেস করেনি আমার ব্যাপারে কী সিদ্ধান্ত নিলেন। এমনিই খোলামেলা একটা আড্ডা হলো। আজ কেবিনে বসেছিল উপল। সুপর্ণা নিজের স্কুল, বাড়ির লোকেদের নিয়ে অনেক কথা বলল। একসময় যে সে গান শিখত তাও জানালো। উপলের বাড়ি, বন্ধু বান্ধবের বিষয়েও জানতে চাইল। আজ জানার আড়ালে খোঁজ নেওয়ার ব্যাপারটা ছিল না। উপলও বেশ প্রাণ খুলে কথা বলেছে আজ। সুপর্ণাকে বেশ বন্ধুর মতোই লাগছিল। এখন বুঝতে পারছে মনে বাতিল হয়ে যাওয়ার কষ্ট চেপে সারাক্ষণ অভিনয় করে গেছে মেয়েটা। কেন? ইচ্ছে করলেই তো ভুলে যেতে পারত উপলকে। অ্যারেঞ্জ ম্যারেজ যখন করবেই ঠিক করেছে, 1-2জন পাত্র তাকে অপছন্দ করতেই পারে। সুপর্ণা তেমন দেখতেও খারাপ না যে সব পাত্রের কাছেই বাতিল হয়ে যাবে। তবু এইভাবে উপলকে ডেকে পাঠানোর উদ্দেশ্য কি? কোনো কারণে কি উপলের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে তার? প্রেমের প্রসঙ্গ একবারই তুলেছিল, বলেছিল, আপনার মায়ের কাছে শুনেছি অনেক কষ্টে বিয়েতে রাজি করানো গেছে আপনাকে। ব্যাপার কি মশাই, কাউকে ভালোবাসেন নাকি যাকে পাওয়া সম্ভব নয়? চোখ ছোট করে মজার সুরে বললেও বিষয়টাকে এত গুরুত্বের সঙ্গে উত্থাপন করায় হেসে ফেলেছিল উপল। বলেছিল, না না, সেরকম কিছু নয়। এই তো 2 বছর হলো বোনের বিয়ে দিলাম, একটু থিতই, অনেক টাকা খরচা হয়ে গেছে। কথাটাকে ধর্তব্যের মধ্যেই আনেনি সুপর্ণা। বলেছিল, শুনুন মশাই, আপনি যাকে ভালোবাসেন তার কাজল পরে অন্য মেয়েকে খুঁজতে যাবেন না। কোনো মেয়েই পছন্দ হবে না আপনার।
কথাগুলো শুনতে বেশ মায়াবী। খানিক বিভ্রমে উপল বিগত 3 প্রেমিকাকে মনে করে, চিত্রা, বর্ণালী, কেয়া। এদের মধ্যে কেউ কি অবচেতনে এখনো ছায়া ফেলে রেখেছে? মনের আঁতিপাতি খুঁজেও কাউকে পাওয়া যায়নি। চিত্রা, বর্ণালী বিয়ে করে নিয়ে এখন কোথায় থাকে কে জানে। কেয়ার বাপের বাড়ি উপলদেরই পাড়ায়। উৎসব অনুষ্ঠানে দেখা হয়, কোনো অনুরণন জাগে না হৃদয়ে। কেয়ারও না, মুখ দেখে দিব্যি আন্দাজ করা যায়। সুপর্ণার কথাটা কিন্তু মাথায় রয়ে গেছে। কেন সেভাবে কোনো মেয়েকে ভালো লাগে না উপলের? সত্যি কি তার মানুষ প্রেমিকা আছে? ছেলে মানুষই ভাবনায় হাসিও পেয়ে যাচ্ছে। উপলকে খানিকটা রোম্যান্টিক করে দিয়ে গেছে। আজ বাড়ি ফিরল বাসে। ওঠার আগে জিজ্ঞেস করেছিল, এরপরও কি আমাকেই ডেকে পাঠাতে হবে? না না, আমিই ডেকে নেব। সুপর্ণা চলে যাওয়ার পর উপল বাড়ি ফেরার বাসে বসে সারাক্ষণ নিজেকে বুঝিয়ে গেল, সুপর্ণাকে আমার বিয়ে করতে অসুবিধেটা কোথায়? যে কোনো একজনকে তো করতেই হবে। মেয়েটার সঙ্গে আলাপ হয়ে গেল, কথাবার্তা ভালো, দেখতে চলে যায় গোছের, বুদ্ধিশুদ্ধিও আছে। কিন্তু যখনই ওকে বউ হিসেবে কল্পনা করতে যাচ্ছে উপল, হোঁচট খাচ্ছে। মেয়েটার সঙ্গে এই নিয়ে 2 দিন দেখা হলো, বিন্দুমাত্র আকর্ষণ তৈরি হয়নি। আর যদি কখনো দেখা নাও হয়, কিছুই যায় আসে না উপলের। এরপরও যদি মেয়েটাকে বিয়ে করতে হয়, এর চেয়ে অবিবেচনার কাজ আর হয় না। মা না বলে দিয়ে ভালোই করেছে। টিভির খবর চলছে, কিন্তু উপলের মাথায় কিছুই ঢুকছে না। মা তাকিয়ে আছে স্ক্রিনের দিকে, সামান্য উসখুস করছে, বোধহয় সিরিয়াল দেখার ইচ্ছে। উপল সোফা ছেড়ে উঠে পড়ল। মাকে বলল, যাই একটু আড্ডা মেরে আসি পাড়ায়। স্বপ্ন দেখার ব্যাপারে উপলের হাত জসাছে। প্রত্যেক ঘুমেতেই সে স্বপ্ন দেখে। যেগুলো মনে থাকে সেই সব একেবারে সিনেমার মতো। যুক্তি খুঁজে পাওয়া যাবে না। ছবি কিন্তু পরিষ্কার, ঘটনাক্রমও বেশ সাজানো। নিজের স্বপ্নের কথা যখনই কাউকে জানিয়েছে, বিশ্বাস করেনি। সবাই বলে বানানো। সেই কারণে এখন স্বপ্ন দেখলে উপল কাউকে আর বলে না। গত রাতে বেশ কটা স্বপ্ন দেখেছে। শেষের 2টো মনে আছে ভালো মতোই। একটা স্বপ্নের প্রেক্ষাপট গাড়ি সারানোর গ্যারেজ। সময় নিভু নিভু বিকেল। গ্যারেজে লোকজন বড় একটা দেখা যাচ্ছে না। বিকল গাড়ি অবশ্য অনেক। একটা টায়ারের উপর বসে আছে গোরা। মুখোমুখি কিছু একটার উপর বসেছে উপল। গোরাকে জিজ্ঞেস করছে, তুই এখানে কেন এলি এই কালিঝুলির মধ্যে? গোরা বলছে, দেখো, যে খুনি বাসটা আমায় মেরে গেল তাকে কেউ চেনে না। সে দিব্যি বীর দর্পে রাস্তায় চড়ে বেড়াচ্ছে। আমি তো তাকে ভুলিনি। কোনো না কোনো দিন বাসটাকে এই গ্যারেজে আসতেই হবে। মেশিন ফেশিন এমন ওলট পালট করে দেব, নড়তেই পারবে না। কি ডেঞ্জারাস বাস বলো তো উপলদা, ও তো আরও লোক মারবে। উপল স্বপ্নে বলছে, তা অবশ্য ঠিক, কিন্তু তোর তো এখানে কষ্ট হচ্ছে গোরা। সে কি আর করা যাবে উপলদা, মানুষের জীবন তো সবসময় একরকম চলে না। হঠাৎ বাসের ঘর ঘর শব্দ, গোঙাচ্ছে। মেন রোড থেকে নেমে গ্যারেজেই ঢুকছে বাসটা। উঠে গেল গোরা, যেতে যেতে বলল, দাঁড়াও দেখে আসি ওই বাসটাই কিনা। ছোটোখাটো চেহারার গোরা, হাত তুলে অল্প দৌড় লাগিয়ে এগিয়ে যাচ্ছে বাসটার দিকে। ধূসর রঙের বাসটা প্রায় টিলার মতন। নিয়ন্ত্রণহীন গতিতে কাঁপতে কাঁপতে গোরার একেবারে মুখোমুখি। এই বুঝি চাপা দিয়ে দিল। আতঙ্কে ঘুম ভেঙে গিয়েছিল উপলের। রীতিমতো হাঁপাচ্ছিল। বাথরুমে ঘুরে এসে ফের শুয়েছে। ভোর রাতে দেখল সুপর্ণার স্বপ্ন। রেস্তোরাঁয় ঢুকেছে উপল। এখানে আগে কখনো আসেনি। এক ওয়েটার কিভাবে জানি তাকে চিনল। আঙুল দেখালো একটা কেবিনের দিকে, বলল, ওখানে আছেন। কেবিনের সামনে গিয়ে পর্দা সরালো উপল। দেখে সুপর্ণা একটা ছেলের সঙ্গে বসে গল্প করছে। খুব একটা চমকালো না উপল। যুগলের উদ্দেশ্যে বলল, সরি। সরে এলো কেবিন থেকে। সম্ভবত সে অন্য মেয়ের সঙ্গে মিট করতে এসেছে। ওয়েটারের আঙুল নির্দেশ বুঝতেই ভুল হয়েছে উপলের। পাশের কেবিনে যায়,
পর্দা সরাতেই আবার দেখে সুপর্ণাকে, সঙ্গে আবার অন্য ছেলে। ফের সরি বলে ফিরে আসে উৎপল। পরের কেবিনে যায়, সেখানেও একই ঘটনা ঘটে। উৎপল খুব নার্ভাস হয়ে পড়ে। কোথাও একটা ভীষণ গণ্ডগোল হচ্ছে। একটার পর একটা কেবিন ট্রাই করে, কিন্তু একই ব্যাপার। আবার সরি বলে। বলার আগে সুপর্ণা বলে ওঠে, ওরা সবাই আমায় দেখতে এসেছে। উৎপলের ঘুমটা ভেঙে যায়। গলা শুকিয়ে কাঠ। ঘরে সকালের আলো ঢুকে এসেছে। ফিরে এসেছে কদিন আগের সেই কোকিলটাও, তারও স্বরে ডেকে যাচ্ছে। বিছানা থেকে উঠে উৎপল প্রথমে এক গ্লাস জল খেল। কিছু কিছু স্বপ্নে এমন ঝক্কি যায়। উৎপল এখন বাসে অফিস যাচ্ছে। বেহালা থেকে তাদের অফিস এন্টালি পদ্মপুকুর। একটা বাসেই যাওয়া যায়, অনেকটাই রাস্তা। সিটও পাওয়া যায় মোটামুটি নিয়মিত। এখানে আলগা করে একটা ঘুম দিয়ে নিতে পারে উৎপল, কিন্তু আজ কিছুতেই ঘুম আসছে না। প্যাসেঞ্জারদের মধ্যেও টুকটাক বচসা চলছেই। একটা ইস্যু থামে তো আর একটা তৈরি হয়। এখন যেমন বিমানান চড়া সাজের একটা মেয়ে ঝগড়া করছে শ্যামলা রঙের মিনমিনি একটা লোকের সঙ্গে। মেয়েটার পাশে দাঁড়িয়ে লোকটা যে কী বলছে কিছুই শোনা যাচ্ছে না। খানিক বাদেই মেয়েটাও উঠেছে তেড়ে ফুঁড়ে। এখন বলছে, আপনি সেই থেকে আমায় ফলো করছেন, বাসেও উঠে পড়লেন, আমি আপনার ধান্দা বুঝি না ভেবেছেন? উত্তরে লোকটা কিছু বলল। মেয়েটা আর এক ধাপ গলা তুলে বলল, বাড়িতে মেয়ে বউ আছে নাকি খাটতে পাঠিয়েছেন? আর শোনার প্রবৃত্তি হয় না উৎপলের। মিনিট 20 মধ্যে পৌঁছে গেল অফিসের স্টপে। বাস থেকে নেমে দুপা এগিয়েছে। পেছন থেকে কে যেন ডাকল, উৎপলদা। ঘাড় ফিরিয়ে দেখল গোড়ার ভাই। এখানে দাঁড়িয়ে কেন? উৎপলের সঙ্গে দরকার থাকলে অফিসে যেতে পারত। গোড়ার ভাই কাছে এলো। কাঁচুমাচু মুখ করে বলল, আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল প্রাইভেটে। বলো। আমি শুনলাম আপনি নাকি বৌদির ফরে হয়ে গেছেন। বৌদির ফরে? কে বলল? আপনাদের স্টাফেরাই তো বলছিল। বলল ওই টাকা পেতে গেলে উকিলের কাছে যেতে হবে। বাবা উকিলের সঙ্গে কথা বলেছে। উকিল বলছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট প্রথমে কোনো প্রবলেম খাড়া করুক, তারপর উনি দেখবেন। তো বাবা আমায় বলল উকিলের চক্করে না গিয়ে আপনার সঙ্গে কথা বলতে। টাকাটা যদি কোনোভাবে আমাদের পাইয়ে দেন, ইউনিয়ন ফান্ডের জন্য কিছু আমরা খরচা করব। অনেক কষ্টে নিজের ডান হাতটাকে বসে রাখল উৎপল। এক্ষুনি আছড়ে পড়ত গোড়ার ভাইয়ের গালে। তার বদলে বলল, তোমার বাবাকে বলো তার ছেলের অফিসের বন্ধুরা এতটা অমানুষ হয়ে যায়নি যে মৃত কলিগের শেষ পাওনা থেকেও কাটমানি খাবে। গোড়ার ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উৎপল এগিয়ে যায় অফিসের গেট লক্ষ্য করে। ডিপার্টমেন্টে ঢুকে সিনিয়র মোস্ট সলিলকে গোড়ার ভাইয়ের কাণ্ডটা বলল উৎপল। জানতে চাইল, কে ওকে বলেছে আমি গোড়ার বউয়ের ফরে হয়ে গেছি? ফোন নাম্বার দেওয়া মানে কি পক্ষে চলে যাওয়া? আরে আমি তো কিছু বলিনি, ওর সঙ্গে কথাই হয়নি আমার। অংশ উঠে এলো সিট থেকে, বলল, বিশ্বাস করো আমিও কিছু বলিনি। আমার সঙ্গে ওর 2-1বার কথা হয়েছে, কিন্তু কোথা থেকে কি জেনেছে ওই জানে। কিছু তো হিন্টস পেয়েছে, এবং সেটা আমাদের স্টাফেদের থেকেই, নয়তো সাহস পেত না এরকম প্রপোজাল দেওয়ার। উৎপল খুব রেগে আছে। থামার পর মনে হলো, না, পুরোটা বলাটা ঠিক হলো না। ফের বলল, ছেলেটা এত শেয়ানা, কোনো সাক্ষী না রেখে আমাকে আলাদাভাবে কথাটা বলেছে। সুযোগ করে দিচ্ছে টাকাটা একা খাওয়ার। সলিল চেয়ার ছেড়ে উঠে পড়ল। উৎপলের কাঁধে হাত রাখল, বলল, গোড়াদের ফ্যামিলিটা একটু ইডিয়েট টাইপ। আমাদের কারোর মুখ থেকে এক শুনে অন্য মানে করেছে। ওদের ওপর রাগ করে তুই আবার গোড়ার বউকে টাকাটা পাইয়ে দিস না। গুপ্তদার যেমন আটকে রেখেছে থাকুক। উৎপল হতাশ হয়। স্টাফেরা নিজেদের স্ট্যান্ড থেকে এতটুকু সরছে না। তাদের হিসেবে গোড়ার বাড়ির প্রস্তাবটা বোকামি, গোড়ার বউয়ের কাজটা নষ্টামি। খামোখা এদের নেতৃত্ব দিচ্ছে উৎপল। এরা তাকে মালিকের থেকে পাওনাগণ্ডা বুঝে নেওয়ার দালাল হিসেবে গণ্য করে। গোড়ার বাড়ির লোকের থেকে ঘুষ খাওয়ার বন্দোবস্ত করে দেয়। এতটাই ছোটভাবে এরা উৎপলকে। সিটে ফিরে যেতে যেতে উৎপল সিদ্ধান্ত নেয় খুব তাড়াতাড়ি রেজিগনেশন দেবে সেক্রেটারির পদ থেকে। নারকেলডাঙ্গার এই অঞ্চলে আগে কখনো আসেনি উৎপল। ঠিকানা অনুযায়ী রাস্তা থেকে গলি তস্য গলিতে এসে পড়েছে।
একটা গোটা রিক্সা এখান দিয়ে যেতে পারবে না। তবু ভালো স্ট্রিট ল্যাম্প জ্বলছে। বেশিরভাগ বাড়ি একতলা, দরমার বাড়িও চোখে পড়ছে দু একটা। উপল চলেছে গৌড়ার বউয়ের বাপের বাড়িতে। আজ অফিসে টিফিন টাইমে ফোন করেছিল মেয়েটা। উপল তখন বাড়ি থেকে আনা টিফিন খেয়ে সতীনাথের চায়ের দোকানে গেছে চা খেতে। একাই ছিল। গৌড়ার ভাই প্রস্তাবটা দেওয়ার পর থেকে দুদিন ধরে কলিগদের সে এড়িয়েই চলেছে। ফোন বাজার পর কানে তুলে হ্যালো বলতেই ওপ্রান্তের মহিলা কণ্ঠ বলেছিল, আমি পিয়ালি বলছি, আপনাদের গৌড়ার বউ। গত বেশ কিছুদিন ধরে এই ফোনটারই অপেক্ষায় ছিল উপল। একটু যেন শাসনের সুরেই বলল, এতদিন পরে ফোন করছেন? নাম্বার তো দিয়েছি অনেক আগে। না, আসলে কখন করলে আপনাকে বিরক্ত করা হবে না ভাবতে গিয়েই। ঠিক আছে, শুনুন, গোড়ার টাকা নিয়ে অফিসে একটু গণ্ডগোলই চলছে। আপনাকে পুরো বিষয়টা বোঝাতে হবে। আপনার সঙ্গে দেখা করাটা খুব দরকার। কোথায় যাব বলুন? না না, আপনাকে কোথাও যেতে হবে না। আমি আজই আপনার বাড়ি যাব। আপনার ঠিকানাটা দিন। তখনই রাস্তার নাম, বাড়ির নাম্বার জানিয়ে দিল পিয়ালি। সেটা যে এত গলিঘুঁচির মধ্যে হবে উপল ভাবতে পারেনি। এত গরিব পাড়ার ছায়া পিয়ালির চেহারায় তো নেই। এখান অবধি পৌঁছতেই বহু লোককে জিজ্ঞেস করতে হয়েছে। ক্রমশ মলিন হয়ে এসেছে পাড়াটা। বাঁদিকে বাড়ির বারান্দায় এক বুড়োকে দেখা গেল ভাঙা টুল সারানোর চেষ্টা করছে। উপল এগিয়ে গিয়ে ঠিকানাটা বলতে যাবে, কে যেন ডাকে, এই তো, এইখানে চলে আসুন। মুখ তুলে উপল দেখল ডান দিকের দুটো বাড়ি পরেই একটা বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে পিয়ালি। মুখে সহজ সরল হাসি, পরনে সালোয়ার কামিজ। সদর বেশ নিচু, মাথা হেঁট করে ঢুকতে হলো উপলকে। বাড়িতে পাকা ছাদ নেই, অ্যাসবেস্টাসের চাল। ঘরের দিকে নিয়ে যেতে যেতে পিয়ালি বলল, খুব অসুবিধে হলো তো বাড়ি চিনে আসতে? না না, ঠিক আছে। বলতে হয় তাই বলল উপল। উঠোন থেকে ঘরে ঢুকে পিয়ালি বলল, আমাদের আসলে বসার কোনো ঘর নেই তো, দুটো ঘরই শোয়ার। আপনি এই বিছানাতেই বসুন। উপল জুতো ছেড়ে ঘরে গিয়ে বিছানায় বসল। পিয়ালি বলল, দাঁড়ান, আপনাকে আগে জল দিই, অফিস থেকে এলেন তো। পিয়ালি ঘর থেকে বেরিয়ে যেতেই চারপাশে চোখ বোলালো উপল। বোঝাই যাচ্ছে খুব টেনে টুনে সংসার চলে। গোড়ারদের বাড়ির সঙ্গে এই বাড়ির কোনো তুলনাই চলে না। সম্বন্ধটা কিভাবে হলো কে জানে। হাতে গ্লাস নিয়ে ঢুকলো পিয়ালি, বলল, এই নিন জলটা খান, পরে চা দিচ্ছি। জল খেয়ে গ্লাসটা পাশের টেবিলে রাখল উপল। টেবিলে রাজ্যের জিনিস, পড়াশোনার জন্য ব্যবহার হয় না, তাক হিসেবে আছে। একটা টুল টেনে মুখোমুখি বসেছে পিয়ালি। উপল বলতে শুরু করলো, আপনি সোজা রাস্তায় গোড়ার টাকাটা পাবেন না। স্টাফেরা আপনার ওপর অসন্তুষ্ট, আর তাদের মধ্যে কিন্তু আমি নেই। অসন্তুষ্ট কেন? আমি কি করলাম? স্টাফেরা খবর পেয়েছে আপনি নাকি গোড়ার টাকা পাওয়ার পরই বিয়ে করছেন। বিয়ে? আপনি ওই যে ছেলেটির সঙ্গে আমাদের অফিসে যান, তার সঙ্গেই নাকি আপনার বিয়ের আগে থেকে রিলেশন ছিল। এমনটাই তো বলছে গোড়ার ভাই। আপনার শ্বশুরবাড়ির লোকও চায় না যে টাকাটা আপনিই পান। পিয়ালি মাথা নামিয়ে নিয়েছে। কথাগুলোতে আহত হলো মনে হচ্ছে। উপল বলল, আমি কিন্তু আবারও বলছি, আপনার বিয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বিয়ে করুন না করুন, কিন্তু গোড়ার টাকাটা আপনার প্রাপ্য। তবে সেটা পাওয়ার আগে যদি বিয়ে করে ফেলেন তাহলে কিন্তু কিছুই পাবেন না। পিয়ালি মুখ তোলে, চোখ ভিজে গেছে জলে। কথাগুলো এভাবে না বললেই হতো। উপল বুঝতে পারে পিয়ালি খুবই আঘাত পেয়েছে। মনে মনে আফসোস করে। ওড়নায় মুখ মুছছে পিয়ালি বলল, ও তো রঞ্জু, আমাদের পাশের বাড়ির ছেলে। ও তো আমার ভাইয়ের মতো। একা একা বরের অফিসে টাকার জন্য তদবির করতে যাচ্ছি দেখে বলাই কাকা, মানে রঞ্জুর বাবা, রঞ্জুকে আমার সঙ্গে থাকতে বলল। আমি ওকে ডাকবো? কথা বললেই আপনি বুঝতে পারবেন। না না, ঠিক আছে, ডাকার দরকার নেই। আধ ঘন্টা দেওয়া একটা মহিলা মিষ্টির প্লেট আর জল নিয়ে ঘরে ঢুকলেন। আন্দাজ করা যায় ইনি পিয়ালির মা।
পরনের শাড়িটা বহু পুরনো। প্লেটটা বিছানায় নামিয়ে গ্লাস রাখলেন টেবিলে। বললেন, বাবা দেখো বাবা, টাকাটা যেন পাওয়া যায়। বড়লোক ঘরের ছেলে দেখে উনি ধার দেনা করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। তা সোনা দানা তো সবই গেছে, ওই টাকাটা দিয়ে ধারগুলো কিছুটা মেটানো যাবে। কেন সোনাদানা সব গেছে মানে? গোড়ার ভাই যে বলল বৌদি সব গয়নাগাটি নিয়েই ফিরে গেছে। মিথ্যে কথা, আমার সামনে এসে বলে দেখুক তো। এত বড় মিথ্যে কথা! ও মারা যাবার পর রাত দিন খোঁটা দিত ওরা, বলতো আমি নাকি অলক্ষণে, আমার জন্যই নাকি ছেলে মারা গেছে। একদিন অতিষ্ঠ হয়ে এক কাপড়ে চলে আসি আমি এই বাড়িতে। থাকার মধ্যে সঙ্গে ছিল একজোড়া চুড়ি আর এই মোবাইলটা। ওরা আজ পর্যন্ত আমার খোঁজ নিতে আসেনি এখানে। উপল অবাক হয়, এত বড় মিথ্যে নির্দ্বিধায় চালিয়ে দিল গোড়ার ভাই। পিয়ালির মা বলতে থাকেন, আত্মীয় স্বজন পাড়ার লোককে দেখাবে বলে সুন্দরী মেয়ে ঘরে তুলল। মিথ্যে বলবো না, নগদ টাকা নেয়নি ওরা, বলেছে সোনা দিয়ে মেয়েকে সাজিয়ে দেবেন। আমরা তো বেনে বাড়ি, ওইটুকু না দিলে চলে। নিজেরাও বউকে গয়না দিয়ে ঢেকে দিয়েছিল, তা পরের দিনই সব খুলে নিয়ে নিল। মেয়েটাকে উদয়াস্ত খাটাতো। কিছু মনে করো না, তোমাদের অফিসের গুণধর স্টাফটি ছিল একেবারে বাপ মায়ের হাতের পুতুল। বউয়ের হয়ে একটা কথাও বলতো না। আমাদের তো মনে হয় ওখানে বিয়ে দেওয়াই ভুল হয়েছিল। আসলে লোভে পড়ে। কথা ক্রমশ বেড়ে যাচ্ছে দেখে প্রসঙ্গ ঘোরায় উপল। পিয়ালিকে বলে, আপনাকে এখন একটা কাজ করতে হবে। একটা চিঠি দিতে হবে আমাদের কোম্পানির মালিককে। উনি সত্যি টাকা কড়ির ব্যাপারে কাউকে ঘোরানো পছন্দ করেন না। গোড়া আপনাকে ঠিক তথ্যই দিয়েছিল। আপনার সঙ্গে যে ব্যবহারটা করছে তা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মালিক জানে না। ওর নামে ডাইরেক্ট চিঠি করে জানাতে হবে। লিখতে হবে এইরকম যে, স্বামীর মৃত্যুর পর আমি এখন বাবার সংসারে, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বারংবার আপনার অফিসে গিয়ে আমার প্রাপ্য স্বামীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ফ্যামিলি পেনশনের ব্যবস্থা কোনো কিছুই পাচ্ছি না। আপনি অনুগ্রহ করে এই অসহযোগিতার কারণ অনুসন্ধান করুন। বাই দ্য ওয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা হাতিবাগানের শাড়ির দোকানের সামান্য সেলসম্যান। ও, সেটাও উল্লেখ করবেন। এতই যখন করলেন, একটা রিকোয়েস্ট রাখবেন। কি? চিঠির বয়ানটা যদি আপনি লিখে দেন ভালো হয়। ওইসব অফিসিয়াল চিঠি আমি কখনো তো লিখিনি। আর একটা কথা, আমায় কেন আপনি আপনি করছেন? আপনি ওকে তো ভাইয়ের মতন ভেবে তুই বলে ডাকতেন। আমাকে অনায়াসেই তুমি বলতে পারেন। ঠিক আছে, একটা কাগজ পেন দাও। পিয়ালির মা বললেন, বাবা এই মিষ্টি কটা খেয়ে নাও, আমি যাই, চা ভিজিয়ে এসেছি। মহিলা ঘর থেকে চলে গেলেন। টেবিলে রাখা জিনিসপত্রের মধ্যে থেকে পিয়ালি পেন ডায়েরি বার করল। উপল মিষ্টি চারটে সাবার করে জল খেয়ে চিঠি লেখায় মন দিল। অফিস থেকে সোজা চলে এসেছে, বেশ খিদেও পেয়েছিল। পিয়ালি গ্র্যাজুয়েট, ওর হয়ে চিঠিটা ইংরেজিতেই লিখল উপল। লেখার ফাঁকে জানতে চায়, টাকাগুলো ডিসবার্স হয়ে গেলে তা দিয়ে লোন শোধ হবে। তুমি কি করবে ঠিক করেছো? আমি তো চাকরি বাকরির চেষ্টা করছি, সেভাবে যোগাযোগ হচ্ছে না। একটা হোম ডেলিভারি রান্নার কাজ পেয়েছি, তা খুবই কম টাকা দেবে ওরা। তুমি তো গ্র্যাজুয়েশন করেছো, কোন সাবজেক্টে? আর্টস, অনার্স ছিল না। আপনি কি করে জানলেন? গোড়া বলেছিল আমাকে। রান্নার কাজের চেয়ে ভালো কাজ তুমি পাবে, কিন্তু একটু খোঁজ করে দেখো। তা তুমি কম্পিউটার জানো? না, কম্পিউটার জানি না। শেখার মতো অত পয়সাও নেই, সময়ও নেই। আমাকে তাড়াতাড়ি কোনো একটা কাজে ঢুকতে হবে। আমার পর দুটো ভাই বোন আছে, দুজনেই ছোট। আমি ফিরে আসাতে সংসারে তো চাপ পড়েছে। উপল চুপ করে থাকে। কথা বলতে বলতে অসুবিধে হচ্ছে চিঠি লিখতে। লেখাটা শেষ করেই যা বলার বলবে। খানিকক্ষণের মধ্যেই চিঠি লেখা শেষ হলো। উপল বলল, সাদা ফুলস্কেপ পেপারে চিঠিটা কপি করবে আর নিচে সই করে ঠিকানা লিখবে, কেমন?
ঘাড় হেলিয়ে ডায়েরিটা নিয়ে নেয় পিয়ালি। চোখ বোলায় চিঠির বয়ানে। আশার আলোয় উজ্জ্বল হয় মুখ। বলল, আমি হলে এরকম লিখতেই পারতাম না। এই সময় পিয়ালির মা ঘরে ঢুকলেন, হাতে চায়ের কাপ। উপল কাপটা নেয়। পরিবেশ হালকা করবার জন্য পিয়ালির মাকে বলে, তা ছোট দুজন কোথায়? ওরা বাবা টিউশন পড়তে গেছে। পড়ালেখায় আজকাল যা খরচ, বড় মেয়েকে তাই বলি, আর কিছু না পাস 2-4টে টিউশন পড়া। তা সে তো রাজি নয়। কি মাথায় ঢুকেছে এক চাকরি! তুমি বলো, এখনকার বাজারে চাকরি পাওয়া কি মুখের কথা? টিউশনের বদলে মেয়ে রান্নার কাজে রাজি হয়েছে। মায়ের বলা শেষ হতেই পিয়ালি ধরে নেয়, টিউশন পাওয়া সোজা নয়। সবাই স্কুল টিচারের কাছেই পড়তে চায়, না হলে নাকি নম্বর পাবে না। টিউশনের পয়সার জমাতেও অনেক সময় লাগে। এতদিন অপেক্ষা করলে আমার তো চলবে না। এত সব সমস্যা শুনে উপল কি করবে? তার যতটুকু সাধ্য সে করেছে। চা খাওয়া হয়ে গেছে। টেবিলে কাপ রেখে বলল, আমি এবার উঠি। পারলে কালই চিঠিটা রিসেপশনে গিয়ে দেবে। চিঠির মাথায় যেভাবে অ্যাড্রেস করা আছে একই লেখা লিখবে খামের ওপরে। চলুন আপনাকে এগিয়ে দিই। না না, ঠিক আছে, আমি ঠিক চলে যেতে পারবো। নাও পারতে পারেন। আমাদের পাড়া যা গোলক ধাঁধা। বাড়ির গুমোট ভাব অনেকটাই কেটে গেছে। পরিস্থিতি আরও সহজ করতে চেয়ে উপল বলল, তাহলে নয় এই পাড়াতেই বাড়ি ভাড়া করে রয়ে যাব। অফিস যাতায়াত করবো এখান থেকেই। অফিস যেতে পারবেন, কিন্তু বাড়ি আর ফিরতে পারবেন না। দুজনে এখন পাড়ার গলিতে। উনুনে আঁচ দিয়েছে কোনো গৃহস্থ। ধোঁয়ায় ভরে গেছে গলি। উপলের পাশে হাঁটতে হাঁটতে পিয়ালি বলল, আপনি যে আমার জন্য কিছু করবেন সে তো আমার বিশ্বাসই ছিল। সেই কারণেই অফিসে আমি আপনার সঙ্গেই দেখা করেছিলাম। তা আপনার বিশ্বাসটা তৈরি হলো কি করে? বৌভাতের দিন আপনাকে দেখে। ওরে বাবা, সে তো অনেক দিনের কথা। আপনার এখনো মনে আছে? বেশি তো দিন নয়, মাত্র 2 বছর। প্রসঙ্গ বিপজ্জনক দিকে মোড় নিতে পারে বুঝে কথা ঘোরায় উপল। বলল, আমি যে তোমাকে হেল্প করছি এভাবে স্টাফেরা যেন ঘুণাক্ষরও জানতে না পারে। সেই বুদ্ধিটুকু আমার আছে। আমি তো এবার রঞ্জুকেও আর সঙ্গে নেব না, একাই যাব কাল। হ্যাঁ, সেই ভালো। তেমন বুঝলে তুমি তোমার বাবাকে নিয়ে যেতে পারো সঙ্গে। না, বাবার আসলে একদম সময় হয় না, ছুটি পায় না একদম। দুজনে কথা বলতে বলতে পার হচ্ছে একটার পর একটা গলি। পিয়ালি এখন এতটাই সহজ, উপলের মনে হচ্ছে এর সঙ্গে বুঝি আগেও অনেকবার কথা হয়েছে। এর আগেও পিয়ালিদের বাড়ি সে এসেছে এই গলি দিয়েই। আজ শনিবার, উপলের হাফ ডে। বাসে করে বাড়ি ফিরছে উপল। সব শনিবার এত তাড়াতাড়ি ফেরে না। আড্ডা মারতে যায় বাগবাজারে সুমিতদের বাড়িতে। কলেজ বন্ধুরা জমা হয়। কোনো কোনো শনিবার সিনেমা নাটক দেখে, কখনো বা বোনের বাড়ি যায়। আজ ফিরতে হচ্ছে পাড়ার ক্লাবে মিটিং আছে বলে। পিয়ালির ব্যাপারটা ঠিক বোঝা গেল না। চিঠিতে কাজ হয়েছে। পরের দিনই গ্র্যাচুইটির চেক নিয়ে গেছে পিয়ালি। প্রভিডেন্ট ফান্ডের চেক যাবে ওর বাড়ির ঠিকানায়। তারপর আছে ফ্যামিলি পেনশন। এইসব ব্যাপারে গুপ্তদার সঙ্গে আবার কি কথা হলো কিছুই জানে না উপল। পিয়ালি এখনো পর্যন্ত কোনো ফোন করেনি, হয়তো আর করবেও না। এদিককার সমস্ত ব্যাপার মিটে গেছে। বুঝতে পারছে বাকি পাওনা পেতে উপলকে আর দরকার পড়বে না। কৃতজ্ঞতা জানিয়ে একটা ফোন তো করতে পারত। না করার একটাই কারণ থাকতে পারে। সেদিন যে চোখের জল ফেলে সিনটা করল সবই নাটক। কলিগরা হয়তো ঠিকই বলেছে, ছেলেটাকেই বিয়ে করবে পিয়ালি। গৌড়ার ভাইয়ের তথ্যও হয়তো ঠিক। গয়নাগাটি সব নিয়ে এসেছে ওই বাড়ি থেকে। ঘটনাগুলো তো জানাজানি হবেই এক সময়। জবাবদিহির ভয়ে দূরত্ব বাড়াতেই পিয়ালি আর ফোন করল না। সত্যি মানুষ যে কত রকম হয়। এদিকে উপল নয় নয় করে 10-12 জনকে বলে রেখেছে পিয়ালির জন্য চাকরি দেখতে। এমনকি সুপর্ণাকেও বলেছে, তোমাদের স্কুলে যদি কিছু একটা হয় দেখো। সুপর্ণা বলেছে সে দেখে জানাবে। কিন্তু তারপরেই উপলের কাছে পিয়ালির সম্পর্কে জানতে চেয়েছে। উত্তর দিতে সত্যি সময় নিয়েছিল উপল। কেন?
পিয়ালির উপর সত্যি কি ওর কোনো আকর্ষণ তৈরি হচ্ছে? ওদের বাড়িতে যতক্ষণ ছিল একবারও মনে হয়নি মেয়েটিকে করুণা করছে। ওর জন্য কিছু করতে ভালোই লাগছিল। এমন তো নয়, গৌড়ার বউ যেমন 2 বছর আগে একবার দেখায় উপলকে মনে রেখেছিল, তেমনি উপলেরও মনে রয়ে গিয়েছিল পিয়ালিকে। বউ সাজে অত সুন্দর মেয়ে শেষ কবে দেখেছে উপল মনে পড়ে না। তবে এই সবই সম্ভাবনার অঙ্ক। বিষয়টাকে এত গুরুত্ব না দেওয়াই ভালো। ফোনের ও প্রান্তে অপেক্ষা করে থাকা সুপর্ণাকে উপল বলল, না না, সেরকম কেউ নয়, আমার কলিগের ওয়াইফ। কলিগ কিছুদিন হলো মারা গেছে। ও, আই এম সরি। আমাদের স্কুলের স্যালারি কিন্তু খুব কম। হোক কম, আপাতত কিছু একটা পেলেই হবে। আপনি কিন্তু কথা রাখেননি, বলেছিলেন ডাকবেন। হ্যাঁ, ডাকবো। একটু ঝামেলায় আছি। ফর্মালিটি করছেন? তবু প্রয়োজনে বন্ধু ভেবে যে ফোনটা করেছেন তার জন্য ধন্যবাদ। সুপর্ণা ফোন অফ করার পর উপল ঠিক করে মাঝে মধ্যেই ওকে ফোন করবে। মেয়েটা ভালো, বন্ধুত্বটা রাখাই যায়। কিন্তু অফিসের কলিগরা আর বন্ধু রইল না। ওরা আন্দাজ করেছে উপলের বুদ্ধিতেই মালিককে সরাসরি চিঠি দিয়েছে পিয়ালি। মালিকের ধরন ধারণ উপলের থেকে ভালো কেউ জানে না। কিছুদিন থেকেই উপল এড়িয়ে চলছিল কলিগদের। খুব দরকার আর সৌজন্যমূলক 2-1 কথা ছাড়া বাক্য বিনিময় করছিল না। পিয়ালি চিঠি দেওয়ার পর সেইটুকুও তারা বন্ধ করে দিয়েছে। এতে উপলের কোনো সমস্যা নেই। ইউনিয়ন থেকে সে সরে আসবে। কাজ যা জানে, কোম্পানি কোনোদিনই তাকে তাড়াবে না। নানা ভাবনা মাথায় নিয়ে উপল বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির গেটে পৌঁছয়। বাড়িতে কেউ এসেছে হয়তো। সব ঘরের আলো জ্বলছে। মা তো আলো সহজে অপচয় করে না। তাহলে কি বোন এলো? দোরগোড়ায় লেডিস চটি, চৌকাঠ ডিঙিয়ে জুতো ছাড়ে উপল। মাথা তুলে দেখে ভিতর ঘর থেকে পর্দা সরিয়ে বেরিয়ে আসছে পিয়ালি। উপল হাঁ হয়ে গেছে। পিয়ালির পরনে আজ শাড়ি, সরল মিষ্টি সে হাসিটা হাসছে। উপল বলে, তুমি এখানে? ফোনে কৃতজ্ঞতা জানাতে খারাপ লাগছিল, তাই চলে এলাম। উপল সোফায় এসে বসে, অফিস ব্যাগ নামিয়ে রাখে মেঝেতে। জানতে চায়, বাড়ি চিনলে কি করে? খুব সহজ, গুপ্তদার থেকে আপনার বাড়ির ফোন নম্বরটা নিলাম। মাসিমাকে ফোন করে জেনে নিলাম কিভাবে আসতে হবে এখানে। ও, সেদিন আপনাদের মালিক আমাকে চেম্বারে বসিয়ে গুপ্তদাকে ডেকে পাঠিয়ে এমন বকুনি দিলেন, আপনি যদি দেখতেন। এই সময় মা জলের গ্লাস নিয়ে ঘরে ঢুকলো। বলল, আর বলিস না, এমন মেয়ে 1 কাঁড়ি মিষ্টি নিয়ে এসেছে। আমরা 2 মানুষ, কে খাবে বলতো এত মিষ্টি? মায়ের থেকে গ্লাস নিয়ে জল খেয়ে উপল পিয়ালিকে বলল, আবার এসব মিষ্টি ফিষ্টির কি দরকার ছিল? আমি কিছু জানি না। বাবা বাগবাজার থেকে মিষ্টি এনে আমাকে বলল, যা ওর বাড়িতে গিয়ে দিয়ে আয়। উনি আমাদের জন্য যা করলেন কেউ করবে না। কথার ধুয়ো ধরে মা বলল, উপলটা তো চিরকালই এরকম। বাবা মারা যাওয়ার পর সংসারের জন্য যা করেছে, তোমাকে তো বললাম মেয়ে। পাড়ার লোকের বিপদে আপদে সব সময় দৌড়ে যাচ্ছে। আমাদের আত্মীয় স্বজন। মা, তুমি এবার থামবে? মা একটুও রাগ করে না। কথা বলার পুতুলের হঠাৎ যদি সুইচ অফ করে দেওয়া হয়, তেমন মুখ করে উপলের হাত থেকে ফাঁকা গ্লাসটা নিয়ে রান্নাঘরে চলে গেল মা। পিয়ালি এসে বসলো উল্টো দিকের সোফায়। বলল, আমি কোনো ইন্টিমেশন না দিয়েই এভাবে আপনার বাড়ি চলে আসলাম। আপনি কি রাগ করেছেন? না না, রাগ করবো কেন? তবে একটু অবাক হয়েছি। কি মনে হচ্ছে আপনার? মেয়েটা খুব বেহায়া? না না, এ কি কথা? এসব বলছেন কেন? না, আমারই কেন জানি মনে হচ্ছে বেশ বাড়াবাড়ি করে ফেললাম হয়তো। আমি যদি আসতে রাজি না হতাম, জোর করে ঠেলে পাঠাতে পারতো না বাবা মা। তবে কি বলুন তো, এইরকম হাসি খুশি একটা সাংসারিক পরিবেশে কিছুক্ষণ থাকার লোভ আমারও হয়েছিল। আপনাকে দেখেই মনে হচ্ছিল আপনাদের বাড়িটা সেই রকমই। নয়তো মনটা এত উদার হয়? আমি যে 2 বাড়িতে কাটিয়েছি, একটাতে অভাব, অন্যটাতে শাসন। স্বাভাবিক সংসার কেমন হয় মনে হয় ভুলেই গেছি।
আমাদের বাড়িতে আর হাসি মজা কোথায়? মা তো একাই থাকে, আর আমি তো বেশিরভাগ সময় বাইরে। এটা তো সাময়িক, আপনি বিয়ে করলে তো আবার সব ঠিক হয়ে যাবে। মাসিমার কাছে তো গল্প শুনলাম, একসময় আপনাদের বাড়ি কত জমজমাট ছিল। আপনার বাবা পার্টি করতেন, বাড়িতে লোকের যাতায়াত লেগেই থাকতো। দফায় দফায় চা মুড়ি, বোন খুব কটকটি, ভাই দুরন্ত। তুলনায় আপনি নাকি বরাবরই শান্ত। সব মিলিয়ে একটা প্রাণোজ্জ্বল সংসারের ছবি। আমার শ্বশুরবাড়িতে এইসবের কোনো বালাই নেই। সবাই কেমন মুখ গোমড়া করে আছে, খালি অর্ডার আর অর্ডার। আচ্ছা, গোড়া তোমাকে ভালোবাসতো না? কথাটা অজান্তেই উপলের মুখ থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, ভালোবাসতো, নিজের মতো করে। আমার কি ভালো লাগে না লাগে কিছুই বুঝতে পারতো না। ও বাড়িতে যে আমি সুখে নেই, ও সেইটুকু ধরতে পারত। রাতে দরজা বন্ধ করে বলতো, একটু হাসো না, আমরা তো এখন স্বাধীন। বলতো, জানি সারাদিন বাড়িতে তোমার উপর কী অত্যাচার হয়, কিন্তু কি করব বলো? আলাদা হয়ে গেলে বাবা সম্পত্তির কানাকড়িও দেবে না। মিছিমিছি অত টাকা ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? বাবা মা আর কতদিন? আবার কোনো কোনো রাতে মদ খেতে বন্ধ ঘরে। আমাকেও খেতে বলতো, খারাপ পোশাক কিনে এনে বলতো পরতে, না পরলে জোর করতো না। একটু পিড়াপিড়ি করেই একসময় ঘুমিয়ে পড়তো। সেই মানুষটাই রোজ সকালে কেমন বদলে যেত দরজা খোলার পর। মুখ দেখলে বোঝাই যাবে না রাতে কি কি কাণ্ড করেছে। তখন বাবা মায়ের অতি বাধ্য ছেলে। ধর্মভীরু নিরীহ গোড়ার এইসব কীর্তি শুনে ভারী অবাক হচ্ছে উপল। মানুষ কত রকমের হয়, তাই না? জীবন অভিজ্ঞতায় পিয়ালি উপলের থেকে এগিয়ে গেছে। স্বাভাবিক কৌতূহলেই উপল জিজ্ঞেস করে, 2 বছর ঘর করলে গোড়ার সঙ্গে, কোনোদিনই কি তাকে ভালোবাসতে পারোনি? সত্যি বলবো না মিথ্যেটা? মিথ্যে কেন বলবে, সত্যিটাই বলো। না, পারিনি ভালোবাসতে, চেষ্টাই করিনি। ওর সমস্ত কিছুই আমার অপছন্দ হতো। ও যদি মারা নাও যেত, আমি হয়তো বেশি দিন থাকতে পারতাম না ওর সঙ্গে। তবে ও মারা যেতে আমি খুবই কষ্ট পেয়েছি। আত্মীয় স্বজন কারোর মৃত্যু হলে মানুষের যেমন কষ্ট হয়, আমার কিন্তু কখনোই মনে হয়নি যে আমি বিধবা হয়ে গেছি। পিয়ালির শেষ কথাটার অভিঘাতে উপলের হৃৎপিণ্ড যেন চলকে উঠল। কোনো মেয়ে তার বৈধব্যকে এইভাবে তাচ্ছিল্য করতে পারে? কল্পনাতেও ছিল না উপলের। হাঁ হয়ে তাকিয়ে থাকে পিয়ালির দিকে। কথাটা যে বেশ ওজনদার হয়ে গেছে পিয়ালিও টের পায়। পরিবেশ সহজ করার জন্য দ্রুত সচেষ্ট হয়। আড্ডার মেজাজে ফিরে গিয়ে বলল, তবে যাই বলুন, ও কিন্তু আপনার মস্ত বড় ফ্যান ছিল। বৌভাতের দিন কত লোক এলো গেল, রাতে প্রথমে আপনার কথাই তুলল। কেমন দেখলে আমাদের লিডারকে? জানো তো, উপলদাকে মালিক স্টাফ সকলেই খুব মানে। দেখতেও খুব হ্যান্ডসাম, তাই না? তা তুমি কি উত্তর দিয়েছিলে? সত্যিটা বলিনি, পাছে ও কষ্ট পায়, প্রথম রাত তো। তা সত্যিটা কি? আপনি খুব চালাক, মুখ থেকে নিজের প্রশংসা টেনে বার করছেন। এই রে, মাসিমাকে লুচি বেলে দিচ্ছিলাম, আপনার সঙ্গে গল্প করতে করতে সব ভুলে গেছি। যা, ছি, কি মনে করবেন মাসিমা? সোফা ছেড়ে উঠে কিচেনের দিকেই এগিয়ে যাচ্ছিল পিয়ালি। উপল বলল, আচ্ছা শোনো, আমি কিন্তু বেশিক্ষণ বাড়িতে থাকছি না, খেয়েই বেরিয়ে যাব। পাড়ায় একটা মিটিং আছে। আমি একটু থাকি না, মাসিমার সঙ্গে একটু গল্প করি? অনুমতি চাওয়ার ভঙ্গিতে বলল পিয়ালি। উপল এর উত্তর কী দেবে? মাথা নেড়ে সম্মতি জানিয়ে সোফা ছেড়ে উঠে পড়ল। বাইরের হাত মুখ এখনো ধোয়া হয়নি। আজ টিফিনের পর থেকেই ঝড়ের গতিতে কিবোর্ডে হাত চালিয়েছে উপল। কম্পোজ তবু শেষ হলো না। অনেক পাতার কাজ আর্জেন্টও আছে। এদিকে 6টা বাজতে চলল। মুখে 1-2বার বিরক্তিসূচক শব্দ করে ফেলল উপল। সলিল নিজের সিট থেকে জানতে চায়, কিরে, কোথাও যাবি নাকি?
ইদানিং কলিগদের সঙ্গে একটু আধটু কথাবার্তা চলছে, রোজ দেখা হচ্ছে, কথা না বলে থাকাও যায় না। উপল বলল, না না, বাড়িতেই ফিরব, লোক আসবে। পাত্রীপক্ষ? এখন ঠাট্টার সময় নয়। সলিলের কথার কোনো উত্তর করে না উপল। ফের সলিল বলল, কাজগুলো আমায় বুঝিয়ে চলে যা, আমি এখনো ঘন্টা দুয়েক থাকবো। উপল যেন হাতে চাঁদ পেল। সলিল ওভারটাইম করছে, ওর কাজের ফাঁকে উপলেরটাও করে দেবে। তাড়াতাড়ি নিজের কাজ গুছিয়ে সলিলকে গিয়ে বোঝায় উপল। অফিস থেকে বেরোলো 6টার একটু আগেই। বাইরে এখনও শেষ বিকেলের আলো, দিন বাড়ছে। আলোটুকুতে যেন স্বস্তি পায় উপল। আসলে পিয়ালিকে ভুল জায়গায় দাঁড়াতে বলা হয়ে গেছে। মেট্রো হলের সামনে দিনের বেলাতেই ঘরে বাইরের মেয়ের মধ্যে তফাৎ করতে পারে না পাবলিক। ফাঁকা মিনিবাস পেয়ে গেছে উপল, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। কাল রাতে পিয়ালি ফোন করেছিল দেখা করতে চেয়ে। কি যেন পরামর্শ করার আছে, বলেছিল আপনাদের বাড়ি যাব। উপল বলেছে, এত দূর আসার কি দরকার, আমার ছুটির পর কোথাও দাঁড়িয়েও দেখা করে নেব। ও ঠিক আছে, কোথায় দাঁড়াবো? অফিসের বাস স্টপে? কলিগদের চোখে পড়তে না চেয়ে উপল তড়িঘড়িতেই মেট্রো হলের নামটাই বলেছিল। মিট করার সুপ্রাচীন স্পট। এখন মনে হচ্ছে অন্য কোনো জায়গা বললেই ভালো হতো। কী ব্যাপারে পরামর্শ করতে চাইছে পিয়ালি আন্দাজ করতে পারছে না উপল। অফিসের ব্যাপার তো সব মিটে গেছে। ফ্যামিলি পেনশনের ডিক্লারেশনও দিয়েছে পিয়ালি। নতুন কোনো প্রবলেম অ্যারাইজ করলো কি? অফিসে উকিলের চিঠি দিল নাকি গোড়ার বাড়ির লোক? সেরকম কিছু হলে গুপ্তদা উপলকেই ডেকে বলতো। মালিকের ধমক খাবার পর থেকে গুপ্তদা এখন পিয়ালির পক্ষে হয়ে গেছে। গুপ্তদা এটাও জানে, স্টাফেদের আক্রোশ থেকে নিজেকে আড়াল করতে গেলে উপলের দ্বারস্থ হতেই হবে। এমনও হতে পারে পিয়ালির পরামর্শ করতে চাওয়াটা আসলে বাহানা, সঙ্গ পেতে চায় উপলের। সে যে উপলের বেশ অনুরক্ত হয়ে পড়েছে, বাড়িতে যেদিন এসেছিল ধরা যাচ্ছিল ভালো মতোই। এখানেও আবার একটা সংশয় আছে, উপলের নাকি বাড়ির প্রতি বেশি অনুরক্ত পিয়ালি তা বোঝা যাচ্ছে না। উপল পাড়ার মিটিং সেরে রাত করে ফিরেছিল বাড়ি। মাকে জিজ্ঞেস করেছিল, মা, পিয়ালি কখন গেল? এই তো মিনিট 10 হলো। ওরে বাবা, তাহলে বাড়ি ফিরবে কখন গো? সেই নারকেলডাঙায় বাড়ি ওর। তোমরা তখন কি কথা বললে? এই ওর শ্বশুর বাড়ি বাপের বাড়ির গল্প। এই বয়সে বেচারি অনেক কষ্ট পেয়েছে। অকালে স্বামী চলে গেল, সংসার করার বাসনা অপূর্ণ রয়ে গেল। সারাক্ষণ আমার সঙ্গে সেঁটে বসে রইল মেয়েটা। জানি না বাবা, ভগবানের এ কেমন বিচার জানি না। এরপর আর উপল কথা বাড়ায়নি। পিয়ালির প্রসঙ্গ মানে বিষণ্ণতা। উপল ভুলতে চেয়েছে ওর কথা, কিন্তু পারেনি। গত 4 দিন ধরে নানা কাজের ফাঁকেই মনে পড়েছে মেয়েটাকে। মনের চোখে ভেসে উঠেছে ওর চাউনি, চিবুক, কপাল, কচি বটপাতার মতন কানের লতি, ফর্সা পায়ের পাতা, হাঁটলে যেখানে আলতার মতন রক্ত জমা হয়। এর আগে কখনো কোনো মেয়ের প্রতি এতটা দুর্বল হয়ে পড়েনি উপল। কলিগের সদ্য বিধবা স্ত্রীর উপর এই অনুরাগ ভালো চোখে দেখবে না চেনা পরিচিতরা। ধর্মতলার কাছাকাছি চলে এসেছে বাস। উপল এগিয়ে যায় গেটের দিকে। মেট্রো হলের সামনে রাজেন্দ্রাণীর মতন দাঁড়িয়ে আছে পিয়ালি। পরনে দামি কোনো শাড়ি নয়, সুতির উপর প্রিন্ট কালার কম্বিনেশন দারুণ। তার সঙ্গে যোগ হয়েছে ওর পরিপরি রূপ। উপল নিশ্চিত হয় মস্ত বড় গাড়লও ভুল করে ওকে খারাপ কোনো ইঙ্গিত দেয়নি। পাতাল রেল ধরে উপলরা এখন চলে এসেছে রবীন্দ্র সদন চত্বরে। উপল রেস্তোরাঁয় খাওয়াবে অফার দিয়েছিল, কিন্তু পিয়ালি বলেছে, আমার দম বন্ধ লাগছে, চলুন না খোলামেলায় হাঁটি। এখানেও ভিড় কিছু কম নয়, তবে যুগলরা নিজেদের মতো নিভৃত জায়গা বেছে নিয়েছে। উপলও বেছে নিতে পারত, কিন্তু তাদের রিলেশনটা যে ওদের মতো নয়। পিয়ালির সঙ্গে হাঁটতে হাঁটতে উপল বলল, হ্যাঁ বলো, পরামর্শ করার কথা কি বলছিলে? আমি একটা চাকরি পেয়েছি ওল্ড এজ হোমে, আবাসিকদের দেখাশোনার কাজ। বাহ, কোথায় হোমটা? একটু দূরে, মানে বোলপুরে। তা
তবে মাইনে ভালো দেবে। ও, তার মানে তো ওখানে থাকতে হবে। হ্যাঁ, তা তো থাকতেই হবে, চাকরির শর্তই তাই। ও, তা কি করবে, নেবে চাকরিটা? সেটার জন্যই আপনার সঙ্গে কথা বলতে চাইলাম। বাবাও বলল আপনার পরামর্শ নিতে। আপনিই তো এখন আমাদের বাড়ির গার্জেন। পিয়ালির কথার পর ভাবতে একটু সময় নেয় উপল, তারপর বলে, অত দূরে চলে গেলে কলকাতার চাকরির হদিশ পাবে না, থাকবে আবার বয়স্কদের মধ্যে, নিজেই তো বুড়িয়ে যাবে। এত বড় একটা জীবন পড়ে আছে। জীবনে আর কি পাওয়ার আছে আমার? অনেক কিছু আছে, নতুন করে শুরু করা যায়, চাকরি বাকরি, বিয়ে থা। আমার বিয়ে হওয়া খুব কঠিন। আত্মহত্যার ঘটনা ঘটা বাড়ি যেমন বিক্রি হতে চায় না, ভাড়াও যেমন আসতে চায় না, তেমনি অ্যাক্সিডেন্টে মৃত স্বামীর বিধবাকে লোকে কেউ বিয়ে করতে চায় না। আজকের এই 2010 সালে দাঁড়িয়ে এমন মধ্যযুগীয় কথাবার্তার কি কোনো মানে হয়? সবাই তো আর আপনার মতো উদার নয়। উপলের কেমন যেন একটা খটকা লাগে। খুবই স্বাভাবিক কণ্ঠে কথাটা পিয়ালি উচ্চারণ করলেও উপল বলল, আমি ঠিক বুঝলাম না। এর থেকে সোজা করে আমি বলতে পারবো না। আপনার মা কথাটা তুলতে বলেছিলেন, আমি তুললাম, ব্যাস। বলেই লজ্জায় একটু দূরে সরিয়ে গেল পিয়ালি। যা বোঝার বুঝে গেছে উপল। তার সারা শরীরে একটা খুশি ছড়িয়ে পড়ছে। এখানকার গাছের শরীর যেভাবে কল্লোলিত হচ্ছে ঘরে ফেরা পাখির ডাকে। উপল পিয়ালির কাছে গিয়ে মজার গলায় জানতে চায়, তা চাকরির ব্যাপারটা সত্যি নাকি ওটা প্ল্যান? এই না না, ওটা একেবারেই সত্যি। রবীন্দ্রনাথের মূর্তি ছুঁয়ে বলতে পারি। উপলরা দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথের স্ট্যাচু ঘেরা ছোট্ট বাগানটার পাশে। পিয়ালি ফের বলে, আপনি যদি রাজি না হন, চাকরিটা কিন্তু আমি নেব। অন্য কাউকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। আজও দেখা হবে পিয়ালির সঙ্গে, তবে সেই রকম কোনো তাড়া নেই। পিয়ালি কোথাও দাঁড়িয়ে থাকবে না। আজ উপল যাবে পিয়ালির বাড়ি। পিয়ালিকে উপল বিয়ে করতে চায়, এই কথাটাই ওর বাবাকে বলবে। উপলের মা বলেছে এমনটাই করা উচিত। মেয়ের বাড়ির লোক ভাগ্যের হাতে মার খেয়ে মরমে মরে আছে। মাথা উঁচু করে বিয়ের প্রস্তাবটা উপলকে দিতে পারবে না। ওদের ছোট না করে প্রসঙ্গটা উপলেরই তোলা ঠিক হবে। মায়ের বিচক্ষণতাকে মনে মনে তারিফ করেছিল উপল। ঔদার্যেও মা অবাক করেছে উপলকে। পিয়ালির কাছে বিয়ের কথা শুনে উপল ধরেছিল মাকে। মা, ওর মাধ্যমে বলালে কেন? তুমি তো জিজ্ঞেস করতে পারতে আমাকে। তোদের রিলেশন কতটা কীরকম তা তো ভাবা আমি জানি না। আগ বাড়িয়ে তোকে বলতে গিয়ে আমি বকুনি খাই আর কি। আমাদের রিলেটিভদের কথা ভেবেছো তো? এরকম মেয়ে বিয়ে করলে তারা কিন্তু তোমায় কথা শোনাতে ছাড়বে না। শোনাক, এইটুকু কষ্টের চেয়ে পিয়ালির দুঃখ কিন্তু অনেক বেশি। মেয়েটা তোকে বিয়ে করলে সুখী হবে রে, খুবই পছন্দ করে তোকে। মায়ের কথার পর দুদিন ভেবেছে উপল। উপল কোনো ভুল করছে না তো? সিদ্ধান্তের পিছনে পিয়ালির প্রতি দয়া করছে নাকি বিধবাকে বিয়ে করতে চেয়ে মহানুভবতা তৃপ্তি পাচ্ছে উপল? সত্যি কি প্রেমে পড়ে গেছে পিয়ালির? এই দুদিন পিয়ালি একটাও ফোন করেনি। সম্ভবত উপলকেই ভাবতে দিয়েছে। আর কি আশ্চর্য, উপল পিয়ালিকে নিয়ে সারাক্ষণ ভাবলেও পিয়ালি স্বপ্নে একবারও আসেনি। আজ সকালে উপল মনস্থির করে নেয়। ফোন করে পিয়ালিকে বলে, অফিসের পর তোমাদের বাড়িতে যাচ্ছি, তোমার বাবা মায়ের কাছে তোমাকে চাইতে। কি হলো, তুমি কি এই ব্যাপারে কিছু বলেছো বাড়িতে? না, বলিনি, তবে এখন বলবো। থাক থাক, আমি গিয়েই বলবো। মা এদিকে বিয়ের কথা ফোনে জানিয়ে দিয়েছে ভাই বোনকে। দুজনেই খুব এক্সাইটেড। দাদার সঙ্গে ফোনে কথাও হয়েছে। বোন বলেছে, তোর যখন পছন্দ নিশ্চয়ই দারুণ দেখতে, তবে বিয়ের আগে আমি একবার দেখব, সেই অনুযায়ী চয়েস করবে বেনারসি। ঠিক আছে, দেখিস। তবে দ্বিতীয় বিয়েতে যে বেনারসি পরতে রাজি হবে কি না আমি কিন্তু বলতে পারছি না। তাহলে অন্য শাড়ি কিনবো। দোকানে কি শাড়ির অভাব আছে নাকি? দাদা, আমার ছুটির টাইমে যেন ডেট ফেলিস। বিয়ে উৎসব অনুষ্ঠান না করে হলেও দাদার বিয়েতে মজা করবো না তা কি হয়?
অফিসে ছুটির সময় যত এগিয়ে আসছে উপল খুব নার্ভাস ফিল করছে। কোনো একটা কারণ দেখিয়ে পিয়ালির বাবা যদি বিয়ের প্রস্তাবটা খারিজ করে দেয়, পিয়ালি যদি বাবার কথাই মেনে নেয়। কাঁধের উপর কে যেন হাত রাখল। মাথা ঘুরিয়ে উপল দেখল সলিল। অদ্ভুত চোখে একটা করুণা ঘন চাউনি। বলল, কিরে, ছুটির পর কি করছিস? না কিছু না, বাড়ি ফিরব। তোর সঙ্গে আমাদের কটা কথা আছে। ছুটির পর সতীনাথের দোকানে বসবো। উপল ঘাড় নেড়ে সায় দেয়। সলিল সরে যায়। আমাদের মানে ইউনিয়নের কয়েকজন। কথাটাও আন্দাজ করা যাচ্ছে, ওরা হয়তো উপলকে বলবে সেক্রেটারিশিপ ছেড়ে দিতে। কেননা ইদানিং ইউনিয়নের কোনো ব্যাপারেই উপল আর মাথা ঘামাচ্ছে না। কলিগদের সঙ্গে সম্পর্ক তো আগেই শিথিল হয়ে গিয়েছিল। ওরা কেন উপলের ওপর নিজেদের ভালো মন্দর ভার ছেড়ে দেবে? ছুটির পর উপল সতীনাথের দোকানে ঢোকে। একেবারে কোণার দিকে টেবিল ঘিরে বসে আছে 3 কলিগ, অংশু, সলিল আর ব্যানার্জিতা। উপল আরও কয়েকজনকে আশা করেছিল। ইউনিয়নের দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছে ভেবে নিজেকে বেশ ভারহীন লাগছে উপলের। এমনটাই তো সে চেয়েছিল। নিজের মুখে বললে পালিয়ে যাওয়া হতো। টেবিলের ফাঁকা চেয়ারটায় গিয়ে বসল উপল। সলিল গলা তুলে অর্ডার দেয়, 4টে স্পেশাল। তারপর উপলের মুখের দিকে তাকায়। বেশ কয়েক সেকেন্ড একই ভঙ্গিতে বসে রইল সলিল। অস্বস্তি এড়াতে উপল বলল, বল, কি বলছিলি? সলিল বোঝানো সুরে বলতে থাকে, দেখ উপল, ঘোরার ব্যাপারটার পর থেকে তুই যে আমাদের ওপর অখুশি আমরা জানি। স্টাফদের উপর তোর যে এক ধরনের বিতৃষ্ণা জন্মেছে সেটাও আমরা বুঝতে পারি। আমরা কিন্তু তোকে আগের মতোই মান্য করি। তুই আমাদের মরাল। সলিল থামল। উপল মনে মনে বলল, কেন খামোখা ভূমিকা করছিস? আসল কথাটা বলেই ফেল, আর আমিও উঠে পড়ি। তোর কোনো ক্ষতি হোক আমরা চাই না। কি ক্ষতির কথা বলছে এরা? উপলের কি মারধর খাওয়ার চান্স আছে? গোড়ার ভাইয়ের কথাটাই তার মাথায় প্রথম আসে। গুন্ডা দিয়ে কি মার খাওয়াবে? এবার ব্যানার্জিতা বলল, গোড়ার বউয়ের সঙ্গে তুই যেভাবে ঘুরে বেড়াচ্ছিস উপল, আমাদের কিন্তু খুব চিন্তা হচ্ছে। কে বলল ঘুরে বেড়াচ্ছি আমি? এই তো কদিন আগেই অংশু তোদের রবীন্দ্র সদন চত্বরে দেখেছে। রবীন্দ্র সদনে আমরা একদিনই গেছি। অংশুর তখন অফিসে থাকার কথা। তার মানেটা কি? আমাকে ফলো করছে? হ্যাঁ, ফলো করেছি তোমাকে। তোমার ভালোর জন্যই নজর রাখছিলাম। কি ভালোর কথা বলছিস বলতো তোরা তখন থেকে? এই উপল, মাথা গরম করিস না, আমি বলছি গুছিয়ে। তুই যেরকম সিরিয়াস ছেলে, গোড়ার বউকে 2 দিন ঘুরিয়ে তো ছেড়ে দিবি না। বিয়ে করেও ওকে উদ্ধার করবি। হ্যাঁ, যদি বিয়ে করি তাতে তোদের অসুবিধাটা কোথায়? সলিল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু থেমে যায়। দোকানের ছেলে চা নিয়ে এসেছে। কাপ ডিশ টেবিলে নামিয়ে রেখেই চলে যায়। সলিল বলল, গোড়া খারাপ পাড়ায় যেত, সোনাগাছি, হাড়কাটা। সামনে যেন বাজ পড়ল উপলে। চমকানোর আগেই স্থির হয়ে গেছে বজ্রাহতের মতোই। সলিল ওদিকে বলে যাচ্ছে, আমাদের অফিসের অনেকেই নিয়মিত যায়। বলতে লজ্জা নেই যে আমিও গেছি, জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। আর গোড়াই ছিল আমাদের পান্ডা। তোর সঙ্গে তো এসব নিয়ে কোনোদিন আলোচনা হয়নি। আসলে আলোচনা করাও যায় না। তুই হচ্ছিস অন্য গ্রহের লোক। এইসব শুনলে হয়তো আমাদের সঙ্গে বসে কাজ করতে ঘেন্না পাবি। উপলের শ্রবণ যন্ত্রটুকু শুধু কাজ করছে, কিন্তু সারা শরীরে ওর কোনো সার নেই। অংশু বলছে, বাজারে মেয়েদের সঙ্গে কাটিয়ে গোড়াদা বউয়ের সঙ্গেও শুয়েছে। কে বলতে পারে গোড়াদার বউয়ের শরীরে কোনো খারাপ রোগ ঢুকে বসে নেই? শরীর ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে উপলের। নে নে, চাটা খেয়ে নে বলে নিজের কাপ তুলে নিল সলিল। বাকি 2 জন কাপ তুলে চা খেতে শুরু করেছে। উপল নিজের কাপের দিকে তাকিয়ে আছে। এখন কিছু খেতেও ওর ভয় করছে। মনে হচ্ছে যদি বমি হয়ে যায়। উপল চেয়ার থেকে উঠে পড়ল। বড় বড় পা ফেলে ফুটপাতে চলে আসে। কোন দিকে যাচ্ছে কোনো হুঁশ নেই। মাথাটাও যেন টলছে। এই নড়বড়ে অবস্থার মধ্যে নিজেকে বোঝানোর চেষ্টা করছে ওরা যা বলল সবই মিথ্যে, ষড়যন্ত্র। পরক্ষণেই মনে হচ্ছে সত্যতা প্রমাণ করতে সলিল কিন্তু নিজের অপকর্মের কথা লুকোয়নি।
বউ বাচ্চা নিয়ে সলিলের একটা স্টেডি সংসার আছে। এই খবর যদি উপল সলিলের বাড়িতে পৌঁছে দেয়, ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। তবু সলিল ঝুঁকিটা নিয়েছে, অবশ্যই উপলের ভালোর জন্য। কলিগদের এইভাবে সন্দেহ করার কোনো মানেই হয় না। ফুটপাথে ডানহাতি ছোট্ট পার্ক দেখে সেখানে ঢুকে পড়ল উপল। একটা গাছের নিচে সিমেন্টের বেঞ্চের ওপর বসে পড়ল। পার্কে কেউ নেই। রাস্তার আলো পার্কের অন্ধকারকে জড়ো হতে দিচ্ছে না, শাসনে রেখেছে। উপল রোগ নিয়ে ভাবছে না, তার জন্য চিকিৎসা আছে। উপলের মাথা আচ্ছন্ন করে রেখেছে প্রবল এক ঘৃণাবোধ। পিয়ালি একটা পুরুষের সঙ্গে থেকেছে, এটা মেনে নিয়ে বিয়েতে সম্মত হয়েছিল উপল, যা ওর সংস্কারের সঙ্গে বড়ই বেমানান। ফাঁকটুকু ভরাট করেছিল ভালোবাসার টানে। তখন তো জানতো না গোড়া মানে একটি লোক নয়, জড়িয়ে আছে সমাজের ক্লেদ। উপল আর কিছু ভাবতে পারছে না, মাথা কাজ করছে না। পিয়ালিকে এসব কথা বলা যাবে না, তাহলে ওর নিজের ওপর ঘৃণা জন্মাবে। পিয়ালির তো কোনো দোষ নেই, বেচারি নিমিত্ত মাত্র। এইভাবে কতক্ষণ সময় কাটল কে জানে। বুক পকেটে মোবাইল বেজে উঠতেই ঘোর ভাঙে উপলের। ফোন বার করে দেখে পিয়ালির নাম। অন করে কানে নেয় সেট। একটু সময় নিয়েই হ্যালো বলে। ওপ্রান্তে বিষম উৎকণ্ঠার গলায় পিয়ালি বলে, কি হলো, এখনও এলেন না যে? আটকে গেছি, অফিসে কাজ ছিল। ও, একটা ফোন করে দিলেই হতো। সেদিকে আমি চিন্তায় মরছি। জানেন তো পদঘাটের ব্যাপারে আমার কেমন টেনশন হয়। যাই হোক, আসছেন তো? হ্যাঁ, যাচ্ছি। বলে ফেলেই কেঁপে ওঠে উপল। কথাটা অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেল। ওপ্রান্তে ফোন অফ করে দিয়েছে পিয়ালি। যাচ্ছি মানে যাবার ইচ্ছেটা মনের অজানা কোনো পবিত্র নির্মল কুটিরে লুকিয়ে আছে, খুঁজে নিতে হবে। মনে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে উপলের শরীরও চলতে শুরু করল। পার্ক থেকে বেরিয়ে সে একটা ট্যাক্সি নিল। পিয়ালিদের বাড়িতে এসে পৌঁছেছে উপল। সেই অমলিন হাসি নিয়ে পিয়ালি বলল, আমি জানতাম আপনি ঠিক আসবেন। দেরি দেখে মা বলছিল, দেখ হয়তো মদ বদলেছে। তুমি মাকে বলেছ বিয়ের কথা? মাকেই শুধু বলেছি, বাবা এখনো জানে না। বলার পরেই পিয়ালির চোখ চলে যায় উপলের মাথার দিকে। এ কি, কোথায় বসেছিলেন? মাথায় পাতা কুটো, ছোট ছোট ফুল। দেখি দেখি, মাথাটা নামান। মাথা হেঁট করে উপল। চুলের উপর থেকে পাতা ফুল ফেলে দিতে থাকে পিয়ালি। ও তো জানে না ওগুলো পুষ্পবৃষ্টি। যখনই পার্কে বসে যাচ্ছি কথাটা বলে উঠেছিল উপল, এই ফুলগুলি গাছ থেকে ঝরে পড়েছিল। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। নতুন গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।